আসসালামু আলাইকুম। হালকেনস্টাইন স্কুলে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিক নিয়ে আলোচনা করার আগে তোমাদের সাথে একটু গল্প করি। কিছু কথা না বললেই নয়। সেটা হচ্ছে তোমরা সবাই ক্লাস 6-এ উঠে গিয়েছো ইতিমধ্যে। তার মানে ক্লাস 5 পর্যন্ত তোমাদের পড়াশোনা শেষ এবং তোমরা সবাই জানো যে 5 পর্যন্ত যেই পড়াশোনাটুকু এই পড়াশোনাটুকুকে আমরা প্রাইমারি পড়াশোনা বলি। এই জন্যই 5 পর্যন্ত প্রাইমারি স্কুল, পরবর্তীতে 6-এ উঠলে কিন্তু আমরা মাধ্যমিক স্কুল বা হাই স্কুলে উঠি। তার মানে তোমাদের প্রাইমারি যেই সকল পড়াশোনা ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে তোমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা আস্তে আস্তে কি করব, একটু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করা শুরু করব। তাহলে ক্লাস 6 থেকে আমাদের যত পড়াশোনা হচ্ছে আমরা কিন্তু আস্তে আস্তে হায়ার স্টাডিজের দিকে অগ্রসর হচ্ছি। ঠিক আছে, তো আমাদের ক্লাস 6-এর আইসিটিতে এরকম কিছু একটু অ্যাডভান্স লেভেলের টপিক কিন্তু আমাদের ইন্ট্রোডিউস করা হবে, যেগুলো কিনা পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরও অনেক ডিটেলসে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে আমরা হচ্ছে আমাদের আইসিটি বইয়ের যে দ্বিতীয় চ্যাপ্টারটা রয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি, অর্থাৎ আইসিটি রিলেটেড যে সকল মেশিনারিজ আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় চ্যাপ্টার। তাহলে চলো দেরি না করে আমরা আজকে ক্লাসটা শুরু করে ফেলি। আমি সাদিদ আছি তোমাদের সাথে এই পুরো ক্লাস জুড়ে। ক্লাসের ব্যাপারে যদি কথা বলা শুরু করি, তাহলে প্রথমে আমাদের ক্লাসের আউটলাইনটা সম্পর্কে তোমাকে একটু জানানো প্রয়োজন। দেখো, আমাদের ক্লাসগুলোকে আমরা ফার্স্ট শর্ট ক্লাস বলতেছি। এই ক্লাসগুলোর লেআউট কীরকম হয়, এই ক্লাসগুলোকে আমরা দুইটা পার্টে ভাগ করতেছি। একটা পার্টে হচ্ছে এই অধ্যায়ে যে সকল কনসেপ্টগুলো রয়েছে সে সকল কনসেপ্টগুলো তোমাকে ক্লিয়ার করানো হবে এবং পরবর্তী ধাপে সেকেন্ড পার্টে এই অধ্যায়ের একটা অনুশীলনী থাকে। সকল অধ্যায়ই বেশিরভাগ অধ্যায়ই কিন্তু একটা অনুশীলনী থাকে এবং সেখানে কিছু কোশ্চেন থাকে। সেই কোশ্চেনগুলো আমরা প্রবলেম সলভিং অ্যাপ্রোচে সলভ করার চেষ্টা করব। তাহলে এই দুইটা আলাদা আলাদা পার্ট হবে এবং আমাদের এই ক্লাসটা কিন্তু দুইটা পার্টে হচ্ছে। একটা পার্টে আমরা কনসেপ্ট ক্লাস করব এবং পরবর্তী পার্টে আমরা এক্সারসাইজ ক্লাস করব। সকল অধ্যায় পড়ার সময় আমাদের আসলে এইটা আগে জেনে নেওয়া প্রয়োজন যে আমি এই অধ্যায়টা কেন পড়ছি, এই অধ্যায়টা পড়ে আমার কী লাভ। দেখো, আমি যদি স্পেসিফিক্যালি এই অধ্যায়টা কথা বলি, এই অধ্যায়টা কেন পড়বা, এই অধ্যায়টা পড়ার প্রয়োজনীয়তা আমি মনে করি অপরিসীম। কেন ভাইয়া? কারণ এই অধ্যায়ের মাধ্যমে তুমি আইসিটি রিলেটেড যে সকল যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে সেগুলো সম্পর্কে পরিচিতি তো পাচ্ছই, প্লাস কম্পিউটার কিভাবে কাজ করে তার কিন্তু খুবই বেসিক একটা আইডিয়া পাচ্ছ। তাহলে গেল এই যে দুইটা পয়েন্ট, বিভিন্ন যন্ত্রপাতি সম্পর্কে পরিচিত হচ্ছ এবং কম্পিউটার কিভাবে কাজ করে সেটার একটা বেসিক লেভেলে আইডিয়া পাচ্ছ। 3 নাম্বার হচ্ছে ওই যে সকল যন্ত্রপাতি তোমাকে পরিচিত করানো হইল, ওই যন্ত্রপাতিগুলো কিভাবে কাজ করে বা সেগুলো কী রকমের যন্ত্রপাতি সেইগুলো সম্পর্কেও কিন্তু তোমাকে একটা আইডিয়া দেওয়া হচ্ছে। তাহলে এই তিনটা বিষয়ের পাশাপাশি আরেকটা জিনিস কি আসতেছে, আরেকটা জিনিস আসতেছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা কিন্তু তুমি এই অধ্যায়ের মাধ্যমে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছ। সো এই হচ্ছে আমাদের শিক্ষণফল। এই কথাগুলাই কিন্তু তোমার বইয়ে সুন্দর করে লেখা আছে। তাহলে চলো দেরি না করে আমরা আমাদের মূল বইয়ে পাঠে শুরু করে ফেলে। আমাদের প্রথম পাঠের নামই হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি, কম্পিউটার। ঠিক আছে, তার মানে কি, প্রথমে হচ্ছে আমরা কম্পিউটার নিয়ে আলোচনা করব। তাহলে তোমাদের সবার কাছে আমার প্রশ্ন যে কম্পিউটার আসলে কি জিনিস, কম্পিউটার মানে কি? দেখো, কম্পিউটার হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে পারে এমন একটা যন্ত্র এবং তোমরা সবাই জেনে থাকবে যে কম্পিউটার মানে হচ্ছে গণনাকারী যন্ত্র। এটা ইংরেজি যদি প্রতিশব্দ হিসাবে আমরা প্রতিশব্দ করি তাহলে হয় ক্যালকুলেটিং ডিভাইস, আর বাংলাতে আমরা বলতেছি গণনাকারী যন্ত্র। ঠিক আছে, তাহলে আমাদের সবার এইটুকু আইডিয়া আছে আগের থেকে যে কম্পিউটার একটা হচ্ছে গণনাকারী যন্ত্র। তাহলে কম্পিউটার মানে কি? মানে হচ্ছে গণনাকারী যন্ত্র। গণনাকারী যন্ত্র তার মানে কম্পিউটার হচ্ছে এমন একটা যন্ত্র যে হচ্ছে গণনা করতে পারে। এখন আমাদের কেন কম্পিউটার প্রয়োজন হইল? দেখো, আমরা নিজেরাও কিন্তু গণনা করতে পারতেছি, আমরা যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি।
তাহলে আমরা যেহেতু গণনা করতে পারি তাহলে কেন কম্পিউটারের প্রয়োজন হইল? তাহলে আমাদের পরের প্রশ্ন আসতেছে যে কেন প্রয়োজন, কম্পিউটারটা কেন প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, কম্পিউটার নিয়ে যখন আমি পড়াশোনা করব তখন আমার এর প্রয়োজনীয়তাটাও বোঝা লাগবে। কম্পিউটার কেন প্রয়োজন এটা যদি বুঝতে চাও তাহলে প্রথমেই বুঝতে হবে যে আমাদের হিউম্যান হিসেবে কিছু লিমিটেশন আছে। আমরা গণনা করতে পারি কিন্তু সেটা কিন্তু খুবই সময় সাপেক্ষ, আমাদের কিন্তু প্রচুর সময় লাগে। বড় বড় যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে কিন্তু আমাদের প্রচুর সময় লাগতেছে, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে সেই সময়টা কিন্তু সিগনিফিক্যান্টলি অনেক কম। যেহেতু কম্পিউটার খুব কম সময়ে খুব বেশি হিসাব করতে পারে, এজন্য কম্পিউটার একটা অপরিহার্য বিষয়। তাহলে আমরা কি বললাম ভাইয়া? আমরা যেটা বলছি সেটার মানে হচ্ছে যে কম্পিউটার খুবই কম সময়ে দ্রুত হিসাব করতে পারে বা খুবই কম সময়ে বড় বড় হিসাব করতে পারে। তাহলে 1 নাম্বার প্রয়োজনীয়তাটা কি? খুবই কম সময়ে বড় হিসাব করার জন্য আমাদের হচ্ছে কম্পিউটার প্রয়োজন। এখন আমি সবই বুঝলাম ভাইয়া, কিন্তু আমার দৈনন্দিন জীবনে হিসাব আর কতটুকু লাগে? আমার তো দৈনন্দিন জীবনে সবসময় হিসাব করার প্রয়োজন হয় না। এই রকম তোমাদের যাদের ধারণা আছে সেই ধারণাটা কিন্তু একেবারেই ভুল। কীরকম? ভাইয়া আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু আছে সব কিছুকেই কীভাবে প্রকাশ করা যাচ্ছে? একটা বাইনারি স্টেটমেন্ট আকারে প্রকাশ করা যাচ্ছে, যেটা কিনা জর্জ বুল তার বুলিয়ান আলজেব্রার মাধ্যমে দেখিয়েছিলেন। উনি দেখিয়েছিলেন যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা কিছু করি সব কিছুই কিসের মাধ্যমে প্রকাশ করা সম্ভব? সেটা ফলস বা ট্রু বা জিরো বা ওয়ান বা বাইনারি সিস্টেমে কিন্তু প্রকাশ করা সম্ভব। এবং এইটা দিয়ে উনি একটা আলজেব্রাও তৈরি করেছিলেন, সেটা হচ্ছে বুলিয়ান আলজেব্রা। তাহলে জর্জ বুল আসলে ম্যাথমেটিক্যালি প্রুফ করছিলেন যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা কিছু করি সেগুলা কিন্তু এই জিরো আর ওয়ান দিয়ে প্রকাশ করা সম্ভব। জিরো আর ওয়ান কি ভাইয়া? জিরো আর ওয়ান হচ্ছে সংখ্যা। তার মানে সংখ্যা দিয়ে যদি সব কিছু প্রকাশ করা হয় এবং সংখ্যা নিয়ে আমরা যদি কোনো অপারেশন করি সেটাকে কিন্তু আমরা হিসাব বলতেছি। তার মানে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা কিছু করি তা মূলত কি? হিসাব। এবং এই হিসাবগুলাই যদি আমি খুব দ্রুততম করতে পারি তাহলে আমার দৈনন্দিন জীবনটা কিন্তু খুবই সহজ হয়ে যাচ্ছে। তাহলে এইখানে আমার দৈনন্দিন জীবনে আমরা যা কিছু করি সব কিছুই কি? হিসাব বা সংখ্যার মাধ্যমে প্রকাশ করা সম্ভব। তাহলে এই পয়েন্টটা তোমরা নিজেরা লিখে দিবা। আমি জাস্ট দৈনন্দিন জীবনের সব কিছুই হিসাব সেটা লিখে দিলাম। দৈনন্দিন জীবনে সব কিছুই হিসাব। আর যেহেতু কম্পিউটার কি করতে পারতেছে? এই সকল হিসাবগুলা খুবই তাড়াতাড়ি বা ফাস্ট ক্যালকুলেট করতে পারতেছে, তাই আমাদের দৈনন্দিন জীবনটা কিন্তু কম্পিউটারের সাহায্যে খুবই সহজ হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে আমাদের কম্পিউটারের প্রয়োজনীয়তা ছিল। এর পরবর্তীতে আমরা জানবো হচ্ছে কম্পিউটার কিভাবে কাজ করে, সেইটা আমরা একটু পরে জানবো। এইবার চলো আমরা দেখি তোমার বইয়ে এই রিলেটেড কি কি কথা লেখা আছে। তোমার বইয়ে প্রথমে কম্পিউটার কি জিনিস সেইটা সম্পর্কে একটা আইডিয়া দিছে। এইখানে তোমাদের একটা ধারণা সেটা আমি দূর করতে চাই, যেটা কিনা ভুল ধারণা। তোমাদের অনেকের কাছে মনে হইতে পারে যে ভাই সুপার কম্পিউটার এটা একটা কম্পিউটার বুঝলাম, মিনি কম্পিউটার এটাও বুঝলাম একটা কম্পিউটার, ডেস্কটপ এটাও বুঝলাম একটা কম্পিউটার, ল্যাপটপ এটাও বুঝলাম কম্পিউটার, কিন্তু ভাইয়া ট্যাবলেট আর স্মার্টফোন এগুলো তো কম্পিউটার না। তাহলে কম্পিউটার পড়ার সময় কেন এগুলো দেওয়া হলো? এই ধারণাটাই হচ্ছে তোমাদের ভুল। সেটা হচ্ছে ট্যাবলেট পিসি এবং স্মার্টফোন এগুলোর মধ্যে যা যা বৈশিষ্ট্য আছে কম্পিউটারের মধ্যেও ঠিক সেগুলো বৈশিষ্ট্যই রয়েছে। তোমাদের দৈনন্দিন জীবনে তোমরা যেগুলো স্মার্টফোন বা ট্যাবলেট পিসি চালাও সেগুলোর ক্ষেত্রে দেখা যায় অপারেটিং সিস্টেমটা ভিন্ন, যেটা কিনা বেশিরভাগ ক্ষেত্রেই অ্যান্ড্রয়েড বা আইওএস হয়ে থাকে। অন্যদিকে আমরা দৈনন্দিন জীবনে ডেস্কটপ বা ল্যাপটপে আমরা উইন্ডোজ বা কিছু কিছু ক্ষেত্রে ম্যাক ওএস এবং খুবই কম সংখ্যক লিনাক্স ইউজার দেখে থাকি। তার মানে তোমাদের ক্ষেত্রে এরকম একটা বদ্ধ ধারণা হয়ে গিয়েছে যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম
মানেই মোবাইল ফোন, সেটা কিন্তু কোনোভাবেই কম্পিউটার হইতে পারতেছে না। বাট ভাইয়া, কম্পিউটারের কাজ হচ্ছে হিসাব করা। তুমি মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালাও আর যেই অপারেটিং সিস্টেমই চালাও না কেন, মোবাইল ফোন কিন্তু কন্টিনিউয়াসলি হিসাব করতেছে। এবং একটা ডেস্কটপ কম্পিউটারের মধ্যে যে সকল পার্টস রয়েছে, একটা মোবাইল ফোনেও কিন্তু সেই সকল পার্টসগুলাই রয়েছে, কিন্তু একটু ছোট আকারে রয়েছে। ঠিক আছে, এই মানে এই না যে মোবাইল ফোন কোনো কম্পিউটার না, মোবাইল ফোনও অবশ্যই এক ধরনের কম্পিউটার, যেটা কিনা খুবই পোর্টেবল অ্যান্ড হ্যান্ডি। ঠিক আছে, তো এই ধারণাটা তোমাদের চেঞ্জ করতে হবে যে মোবাইল ফোন কম্পিউটার না, এটা একটা ভুল ধারণা। মোবাইল ফোন অবশ্যই একটা কম্পিউটার, ট্যাবলেট পিসি অবশ্যই একটা কম্পিউটার। এবং বেশিরভাগ স্মার্টফোন এগুলা কিন্তু পুরাপুরি ডেস্কটপের মতোই সকল কাজ করতে পারে। এবং তোমরা যদি স্মার্টফোন বাদও দাও, নর্মাল ফোনের কথা চিন্তা করো, যেগুলো কিনা বাটন ফোন, সেগুলাকেও কম্পিউটার বলার সুযোগ আছে। কেন? কারণ সেগুলোও কিন্তু নির্দিষ্ট কিছু ক্যালকুলেশন সে খুব এফিশিয়েন্টলি করতে পারতেছে। তার মানে আমার মোবাইল ফোনেও কিছু যেই কাজগুলো আমার করা দরকার, সেই কাজগুলো কিন্তু আমি হিসাবের মাধ্যমে করতেছি। এজ এ রেজাল্ট এটাও কিন্তু কম্পিউটার হচ্ছে। এখন তোমাদের কম্পিউটার কিভাবে কাজ করে সেইটা সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখন দেখো, কম্পিউটারে অনেকগুলো ব্যাপার থাকে। ব্যাপারগুলোকে আমরা 5টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। 5টা ক্যাটাগরি কি কি ভাইয়া? 5টা ক্যাটাগরি হলো, আমরা কম্পিউটারে যখন হিসাব করব তখন আমাদের ডাটা কি করা লাগবে? ইনপুট দেওয়া লাগবে। তাহলে আমি একটা নির্দিষ্ট ডাটা কি করব? ইনপুট দিব। তার মানে কম্পিউটারে একটা ইনপুট সিস্টেম থাকবে। ঠিক আছে, তাহলে কম্পিউটারে একটা কি থাকতেছে? প্রথমে ইনপুট সিস্টেম থাকতেছে। এরপরে কম্পিউটারে 3টা জিনিস থাকে। 3টা জিনিস কি কি? একটা হচ্ছে ALU বা আলু। ঠিক আছে, এটাকে আমি আলু দিয়ে মনে রাখি। এটার মানে কি ভাইয়া? এটা হচ্ছে একটা শর্ট ফর্ম, এটার ফুল ফর্ম হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। তাহলে কি বললাম ভাইয়া? এটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। ঠিক আছে, লজিক ইউনিট, এইটা হচ্ছে ALU। এবং এই জিনিসটাকেই অনেক ক্ষেত্রে CPU বলা হচ্ছে। ঠিক আছে, কিন্তু এটা রং, এটা কিন্তু রং। কারণ এই সিপিইউর মধ্যে আসলে 3টা পার্ট থাকতেছে। এই 3টা পার্ট কি কি? একটা হচ্ছে ALU, একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট। ঠিক আছে, কন্ট্রোল ইউনিট বা এটাকে CU বলে। ঠিক আছে, কন্ট্রোল ইউনিট। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মেমোরি ইউনিট। ঠিক আছে, MU বা মেমোরি ইউনিট। এই 3টা জিনিস মিলেই কিন্তু কি হচ্ছে? একটা CPU হচ্ছে। ঠিক আছে, এর মধ্যে এই 3টা জিনিস মিলে কি হচ্ছে? একটা CPU হচ্ছে। এবং এই সিপিইউগুলো কি করবে? এই সিপিইউগুলোর এই 3টা পার্টের 3টা আলাদা আলাদা কাজ আছে, যার মধ্যে ALU বা অ্যারিথমেটিক লজিক ইউনিট, এইটার কাজ হচ্ছে সে যত রকমের ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশনগুলো সে পারফর্ম করবে। অর্থাৎ আমি কম্পিউটারে যখন কোনো ডাটা ইনপুট দিচ্ছি, আমার কাজ হচ্ছে এই ডাটাটাকে প্রসেস করা, তাই না? এই ডাটাটাকে প্রসেস বা প্রসেসের আরেক নামই হচ্ছে এখানে ক্যালকুলেশন করা। এই ক্যালকুলেশন করার যে কাজগুলো আছে সেগুলো কে সম্পন্ন করছে ভাইয়া? সেটা সম্পন্ন করছে হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট বা ALU। এটা হচ্ছে সিপিইউর একটা পার্ট। এরপরে কন্ট্রোল ইউনিটের কি কাজ ভাইয়া? এই যে আমার ডাটা ফ্লো মানে কি? আমি কম্পিউটারে যেগুলো ইনপুট দিচ্ছে, আমি কম্পিউটারে কিছু না কিছু তো লিখি বা টাচ করি বা আমি মাউস নড়াই, এই যে যে কাজগুলো করতেছি এগুলো কিন্তু ইনপুট হিসাবে যাচ্ছে। এবং সব কিছুই কি তথ্য আকারে যায়। তথ্য নিয়ে কম্পিউটার হচ্ছে কাজ করতেছে। এই যে যে তথ্যগুলো, সেগুলো কত হারে যাবে, অর্থাৎ প্রতি সেকেন্ডে কি পরিমাণ তথ্য যাবে এবং প্রতি সেকেন্ডে কি পরিমাণ তথ্য বের হবে, কোন তথ্য কোথায় যাবে, তারপরে ALU থেকে যে ALUতে কি পরিমাণ তথ্য যাচ্ছে, ALU থেকে কি পরিমাণ তথ্য বের হচ্ছে, ALU থেকে বের হয়ে তথ্য কোথায় যাবে, এই যে পুরা কন্ট্রোল সিস্টেমটা যে ম্যানেজ করতেছে তাকেই আমরা বলতেছি হচ্ছে কন্ট্রোল ইউনিট। তাহলে ALU এবং কন্ট্রোল ইউনিটের কাজ শেষ। এইবার আসো মেমোরি ইউনিটের কাজ। দেখো, কম্পিউটার যখন কাজ করে তখন সে কিন্তু তথ্য নিয়ে কাজ করে, এবং এই তথ্য নিয়ে যখন প্রক্রিয়াজাত করতে হয় তখন কিন্তু তার তথ্যটা কিছু সময়ের জন্য হলেও কোনো একটা জায়গায় সংরক্ষণ করতে হয়, যাতে ওই সংরক্ষিত তথ্যটা নিয়ে সে পুনরায় খুবই দ্রুত আবার কাজ করতে পারে। এই যে
আমার তথ্যটা সংরক্ষণ করার জন্য একটা নির্দিষ্ট কি প্রয়োজন, জায়গা প্রয়োজন। এই জায়গাটাই হচ্ছে আমার মেমোরি ইউনিট প্রোভাইড করতেছে। তাহলে আমার কন্ট্রোল ইউনিট হচ্ছে আমার এএলইউ থেকে ডাটাটা বের হয়ে মেমোরিতে কোথায় রেজিস্টার হবে সেই জিনিসটা দেখে, এবং মেমোরি ইউনিট হচ্ছে ওই যে জায়গাটায় আমার তথ্যটা রেজিস্টার হচ্ছে ওইটা হচ্ছে মেমোরি ইউনিটের অংশ। এবং এই সবগুলার থেকে ডাটা যখন পরিপূর্ণভাবে প্রসেসড হয়ে গেল তখন কিন্তু সেইটা আউটপুট সিস্টেমের মাধ্যমে বের হয়ে আসতেছে, আউটপুট সিস্টেমের মাধ্যমে বের হয়ে আসতেছে। তাহলে এইটা হচ্ছে আমার কি ভাইয়া, এইটা হচ্ছে আমার আউটপুট, এইটা হচ্ছে কি ভাইয়া, এইটা হচ্ছে আমার ইনপুট। এবং মজার একটা বিষয় দেখো, আমার তথ্য হিসেবে ইনপুট দিছিলাম এবং তথ্যই কিন্তু আউটপুট পেয়েছি, কিন্তু তথ্যের মধ্যে মাঝখানে কি হয়েছে, কিছু ক্যালকুলেশন হয়েছে। এটাই হচ্ছে আমার একটা কম্পিউটারে বেসিক লেভেলে কিভাবে কাজ করে সেই কাজ করার পদ্ধতি। এখন এই কথাগুলাই তোমার বইয়ে একটু মানে বড় করে একটু ঝামেলার মাধ্যমে দেখানো হয়েছে। এখন এই কথাগুলাই আমি হচ্ছে তোমাকে খুব সহজভাবে বুঝাই দিছি, ঠিক আছে। এখন এইখানে দেখো একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে ইনপুট, আউটপুট, মেমোরি আর প্রসেসরের কথা বলেছি, সেগুলো হচ্ছে কোনো না কোনো যন্ত্রপাতি। অর্থাৎ আমরা এতক্ষণ যেইগুলো বিষয় নিয়ে কথা বলছি, এই যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, এগুলো হচ্ছে এক একটা ডিভাইস। এই ডিভাইসগুলোকেই বলা হইতেছে কম্পিউটারের হার্ডওয়্যার। এখন যখনই আমি হার্ডওয়্যারের কথা বললাম তখনই আমি কিছু যন্ত্রপাতির কথা বলতেছি। এই হার্ডওয়্যারে যে সকল যন্ত্রপাতিগুলো রয়েছে তার মধ্যে ইনপুট ডিভাইস হিসেবে কিছু থাকে, প্রসেসিং ডিভাইস হিসেবে কিছু থাকে, এবং আউটপুট ডিভাইস হিসেবে কিছু থাকে, ঠিক আছে। এর মধ্যে ইনপুট ডিভাইস কোনগুলো ভাইয়া, যেইগুলা ডিভাইস ইউজ করে আমরা কম্পিউটারে ইনপুট দিচ্ছি সেগুলাই হচ্ছে ইনপুট ডিভাইস। যেমন কি মাউস, কিবোর্ড, তাই না? মাউস এবং কিবোর্ড এগুলা ব্যবহার করে কিন্তু আমি কি করতেছি, কম্পিউটারে ইনপুট দিতেছি। তাইলে মাউস এবং কিবোর্ড এগুলা হচ্ছে কি, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। এখন তোমাদের সবার কাছে আমার কোশ্চেন, আরেকটা ইনপুট ডিভাইস আছে যেটা কিনা আমরা দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহার করতেছি, সেটা কি বলতে পারবা? সেটা হচ্ছে টাচ স্ক্রিন। দেখো টাচ স্ক্রিনে আমরা একই সাথে দেখতে পাই এটা ঠিকই, কিন্তু আমরা একই সাথে কিন্তু কি ইনপুট দিচ্ছি। এই যে দেখো এইটা কিন্তু একটা টাচ স্ক্রিন, এখানে কিন্তু আমি ইনপুট দিচ্ছি, এবং যখন আমি ইনপুট দিচ্ছি তখন কিন্তু সেই যে ইনপুটের ডাটাটা সেটা প্রসেস হয়ে আমার বোর্ডে লেখা হচ্ছে। তাহলে টাচ স্ক্রিন এইটাও কিন্তু একটা ইনপুট ডিভাইস। এরপরে তোমাদের কাছে আমার কোশ্চেন যে তোমাদের মধ্যে আর কি কেউ আছো যে আমাকে আরও একটা ইনপুট ডিভাইসের নাম বলতে পারবা? আচ্ছা, তোমাদের আমি কিছুক্ষণ সময় দিলাম। ওকে, যদি পেরে থাকো তাহলে তো খুবই ভালো, আর না পেরে থাকলে আমি তোমাদের হেল্প করছি। আরেকটা অন্যতম জনপ্রিয় ইনপুট ডিভাইস হচ্ছে মাইক্রোফোন। মাইক্রোফোনের মাধ্যমে কিন্তু আমরা কম্পিউটারে শব্দের ইনপুট দিতে পারি, ঠিক আছে। তাহলে আরেকটা ইনপুট ডিভাইস হচ্ছে মাইক্রোফোন। এবং তোমাদের জন্য লাস্ট আরেকটা কুইজ, এইটা যে পারবে তার জন্য একটা কি বলবো, একটা আমি হাততালি দিব, ঠিক আছে। যে আরেকটা ইনপুট ডিভাইসের নাম বলো, আরেকটা ইনপুট ডিভাইসের নাম বলো। তোমাদেরকে আমি 3 সেকেন্ড সময় দিচ্ছি। আচ্ছা, আরেকটা ইনপুট ডিভাইসের নাম হচ্ছে কন্ট্রোলার বা জয়স্টিক। তোমাদের মধ্যে যারা গেম খেলো তারা কিন্তু যেই কন্ট্রোলার বা জয়স্টিক ব্যবহার করো সেই কন্ট্রোলার জয়স্টিকটা কিন্তু একটা ইনপুট ডিভাইস, ঠিক আছে। তাহলে এই 5টা আমরা ইনপুট ডিভাইস হিসেবে চিনলাম। এরপরে প্রসেসিংয়ের মধ্যে কি থাকতেছে ভাইয়া? প্রসেসিংয়ের মধ্যে প্রথমেই থাকতেছে সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের পরে আরও কি থাকতেছে? র্যাম থাকতেছে, তাই না? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তারপরে রম থাকতেছে, তাই না ভাইয়া? রিড অনলি মেমোরি। তারপরে হার্ড ডিস্ক থাকতেছে, তাই না ভাইয়া? হার্ড ডিস্ক ড্রাইভ। তারপরে এসএসডি থাকতেছে, তাই না ভাইয়া? সলিড স্টেট ড্রাইভ, এসএসডি। তাহলে এই যে 5টা ডিভাইস বলা, এগুলো হচ্ছে প্রসেসিংয়ের মধ্যে রিলেটেড। এরপরে আসো আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইসের মধ্যে প্রথমেই যেটা সবচেয়ে ব্যবহার হয় সেটা হচ্ছে মনিটর, এরপরে টাচ স্ক্রিন, ঠিক আছে, টাচ স্ক্রিন,
টাচ স্ক্রিন। তারপরে আর কি ব্যবহার হচ্ছে ভাইয়া? প্রিন্টার ব্যবহার হয়, তাই না? প্রিন্টার। প্রিন্টারের পরে আর কি ব্যবহার হচ্ছে ভাইয়া? প্রিন্টারের পরে যেটা ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে স্পিকার। আমরা মাইক্রোফোন দিয়ে সাউন্ড ইনপুট নেই আর স্পিকার দিয়ে সাউন্ড আউটপুট নিচ্ছি, তাহলে স্পিকারও একটা আউটপুট ডিভাইস। এবং 5 নাম্বার আরও একটা আউটপুট ডিভাইস আছে যেটা অনেক ক্ষেত্রে আমরা ক্লাসে ব্যবহার করতে দেখি, সেইটা কি ভাইয়া? সেইটা হচ্ছে প্রজেক্টর। তাহলে প্রজেক্টরও হচ্ছে একটা আউটপুট ডিভাইস। তাহলে এইখানে দেখো আমরা কিন্তু 5টা ইনপুট ডিভাইস, 5টা প্রসেসিং এর সাথে জড়িত ডিভাইস এবং 5টা আউটপুট ডিভাইস সম্পর্কে একটা পরিপূর্ণ আইডিয়া পেয়ে গেলাম। এবং তোমার এইখানে যা কথাবার্তা লেখা আছে সেখানে কিন্তু এগুলাই বুঝিয়েছে, ঠিক আছে? এখানে কিন্তু এগুলাই বুঝিয়েছে। এখন আমরা এতক্ষণ যেগুলো নিয়ে পড়লাম সেইটা হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যারটা আর সফটওয়্যারটা, এই দুইটার কথা যদি আমি তোমাদেরকে বলি স্পেশালি, তাহলে যেটার সাথে আমি তুলনা করতে পারবো সেটা হচ্ছে একটা হিউম্যান বডি। কম্পিউটার যদি একটা হিউম্যান বডির সাথে আমি তুলনা করি, তাহলে হার্ডওয়্যারটা হচ্ছে আমাদের দেহ এবং সফটওয়্যারটা হচ্ছে আমাদের লাইফ বা প্রাণ শক্তি, যে ব্যাপারটা আছে সেটাই হচ্ছে সফটওয়্যার। তাহলে হার্ডওয়্যার কি ভাইয়া? হার্ডওয়্যার হচ্ছে আমাদের এই যে হাত, পা, নাক, কান, চোখ, মস্তিষ্ক, এগুলো হচ্ছে হার্ডওয়্যারের অংশ। আর সফটওয়্যার কি ভাইয়া? সফটওয়্যার হচ্ছে আমার যে লাইফটা আছে, অর্থাৎ যেইটার মাধ্যমে আমি আসলে এগুলো ব্যবহার করতে পারতেছি, সেই বিষয়টাই হচ্ছে সফটওয়্যার। তাহলে কম্পিউটারে হার্ডওয়্যার যেমন খুবই গুরুত্বপূর্ণ, তেমন সফটওয়্যারও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং একটা ছাড়া আরেকটা কিন্তু কোনোভাবেই ফাংশনাল না। শুধু লাইফ থাকা সম্ভব না, শুধু বডি থাকলে সেই বডির কোনো ইউসেজ নাই। তার মানে আমার হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটার কম্বিনেশনে আসলে কি তৈরি হচ্ছে? কম্পিউটার সিস্টেম তৈরি হচ্ছে। তাহলে আমরা যেহেতু এতক্ষণ হার্ডওয়্যার নিয়ে আলোচনা করলাম, এইবার আমাদের একটু সফটওয়্যার নিয়ে আলোচনা করা দরকার। তাহলে সফটওয়্যার কি? সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের একটা প্রাণ বলতে পারি। এবং এই সফটওয়্যারগুলো কিন্তু 2 থেকে 3 ধরনের হয়ে থাকে, ঠিক আছে? এই সফটওয়্যারগুলো 2 থেকে 3 ধরনের হয়ে থাকে। তোমাদের বইয়ে 2 ধরনের সফটওয়্যারের কথা বলা হয়েছে, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম বা ওএস, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা এএস, ঠিক আছে? ওএস কি? ওএস হচ্ছে অপারেটিং সিস্টেম, ঠিক আছে? অপারেটিং সিস্টেম অর্থাৎ একবারে বেস লেভেলে যেই সফটওয়্যারটা অন্য সকল অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে হার্ডওয়্যারের অ্যাক্সেস দিচ্ছে, সেই সফটওয়্যারটাকে বলা হচ্ছে অপারেটিং সিস্টেম। অন্যদিকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে একটা স্পেসিফিক টাস্কের জন্য স্পেশালভাবে বানানো এক ধরনের সফটওয়্যার, যে ওই স্পেসিফিক কাজটা খুবই এফিশিয়েন্টলি ভালোভাবে করতে পারতেছে। যেমন মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু খুবই এফিশিয়েন্টলি সে ওয়ার্ডকে প্রসেসিং করতে পারে, ঠিক আছে? তাহলে মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সিস্টেম সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অন্যদিকে মাইক্রোসফটের যে উইন্ডোজ আছে, এই উইন্ডোজটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম সফটওয়্যার, ঠিক আছে? তাহলে কয়েকটা অপারেটিং সিস্টেম কি হইতে পারে? একটা হইতে পারে উইন্ডোজ, এরপরে সবচেয়ে জনপ্রিয় আমাদের মধ্যে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েডও একটা অপারেটিং সিস্টেম। তারপরে কি আছে? তারপরে আছে আইওএস, ঠিক আছে? এরপরে আছে লিনাক্স, ঠিক আছে? লিনাক্স এবং ম্যাকের ক্ষেত্রে যে ওএসএক্স আছে, এইগুলা কিন্তু সবগুলাই হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার। অন্যদিকে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে কি আছে? আমরা যেরকম বিভিন্ন রকমের ব্রাউজার ইউজ করি, যেমন হচ্ছে গুগল ক্রোম, ঠিক আছে? গুগল ক্রোম, এই যে ব্রাউজারটা আমরা ইউজ করি, এইটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর কি আছে? মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে কি বিভিন্ন রকমের গেমস, আমরা বিভিন্ন রকমের যে গেমসগুলো খেলি সেগুলো কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এরকম হাজার হাজার কোটি কোটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, তুমি চাইলে কয়েকদিন পরে একটা বানাইতেও পারবা। কিন্তু যেটা কঠিন বানানো সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম, তবে সেটাও তুমি চাইলে পরবর্তীতে বানাইতে পারো।
তো আমরা এখানে সফটওয়্যার সম্পর্কে দুই রকমের কথা বলছি, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আরও এক ধরনের সফটওয়্যার আছে, সেটা কি, সেটা হচ্ছে বায়োস। এইটা সম্পর্কে তোমার বইয়ে লেখা নাই, যেটা সম্পর্কে আমি তোমাকে বললাম। এই বায়োসের ফুল ফর্ম হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, ঠিক আছে, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এখন তোমাকে আমি একটু আগেই বলছি যে অপারেটিং সিস্টেম সে হচ্ছে হার্ডওয়্যারকে অ্যাক্সেস করতে পারে, ঠিক আছে, হার্ডওয়্যারকে অ্যাক্সেস করতে পারে। এখন অপারেটিং সিস্টেম যখন হার্ডওয়্যারের অ্যাক্সেসটা নিতে যায় তখন তার যার সাহায্য প্রয়োজন হয় সেই হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এই বায়োসটা হচ্ছে কম্পিউটারের অপারেটিং সিস্টেমকে তার সকল হার্ডওয়্যারের অ্যাক্সেসটা ট্রান্সফার করে দেয়। তাহলে বায়োসের কাজ কি ভাইয়া? বায়োস হচ্ছে আমি যখন কম্পিউটারটাকে চালু করি তখন এই যে বেসিক ইনপুট আউটপুট সিস্টেমটা সে প্রথমে চালু হয়, চালু হওয়ার পরে সে চেক করে যে তোমার কম্পিউটারে কোনো অপারেটিং সিস্টেম আছে কিনা। সে নির্দিষ্ট বুট ড্রাইভ যেগুলো সিলেক্ট করা আছে সেই বুট ড্রাইভগুলো স্ক্যান করে দেখে সেখানে কোনো বুট ম্যানেজার আছে কিনা। সেই বুট ম্যানেজারে যদি সে কোনো অপারেটিং সিস্টেম ফাইন্ড করে সেই অপারেটিং সিস্টেমকে সে হচ্ছে ডাটাগুলো হার্ডওয়্যার অ্যাক্সেসগুলো হ্যান্ডেল করে দিয়ে দেয়। তার মানে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম বা বায়োস হচ্ছে অপারেটিং সিস্টেমকে সম্পূর্ণ লেভেলের হার্ডওয়্যার অ্যাক্সেস দিয়ে দিচ্ছে। তাহলে আমি বায়োস, অপারেটিং সিস্টেম এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার তিনটারই একটা পার্থক্য কিন্তু ভালো করে বুঝতে পেরে গিয়েছি। এইবার হচ্ছে তোমার বইয়ে এই কথাগুলাই একটু সুন্দর করে বিশ্লেষণ করা আছে, যেটা কিনা আমি বেসিক লেভেলে বলেছি। তোমাদের সবারই উচিত হবে আমি যে কথাগুলো বলছি এটা দেখে পরবর্তীতে বইটা রিডিং পড়া। তোমার বইয়ে দেখো এই কথাগুলাই কিন্তু সুন্দর করে বলা আছে। এবার দেখো তোমাদেরকে একটা দলগত কাজ দিয়েছে। দলগত কাজটা কি, তোমরা 4 জন করে একটি দল তৈরি করো। একজন ইনপুট ডিভাইসের দায়িত্ব পালন করবে, একজন আউটপুট ডিভাইসের দায়িত্ব পালন করবে, অন্য দুজনের একজন হবে মেমোরি, আরেকজন হবেন কি প্রসেসর। তোমাদের শিক্ষক দুটি সংখ্যা লিখে ইনপুট ডিভাইসকে দেবেন, সে মেমোরিতে সেটি জানাবে। আমরা যখন কোনো কিছু ইনপুট দেই তখন সেটা প্রথমে মেমোরিতে যাচ্ছে, মেমোরি থেকে পরবর্তীতে কি হচ্ছে সেটা মেমোরি কিউতে যাওয়ার পরে প্রসেসরে প্রসেসিংয়ের জন্য যায়। প্রসেসর মেমোরি থেকে সেটি জেনে নিয়ে সংখ্যা দুটো যোগ করে আবার মেমোরিকে বলবে। অর্থাৎ আমি ধরো দুইটা সংখ্যা দিলাম এবং এই দুইটা সংখ্যা দিয়ে বললাম এদেরকে হচ্ছে যোগ করতে হবে। এই কাজটা আমি করছি কোথায়? এই কাজটা করছি হচ্ছে আমি ইনপুট ডিভাইসে। ইনপুট ডিভাইসে আমি লিখলাম যে 2 + 4, অর্থাৎ এইখানে আমি হচ্ছে টোটাল 4টা কমান্ড দিছি। কি কি? প্রথমে একটা সংখ্যা দিছি, এরপরে অপারেশন দিছি, এরপরে সংখ্যা দিছি, এরপরে এটার রেজাল্ট জানতে চাইছি। তাহলে এই জিনিসটা যখন আমি ইনপুট ডিভাইসে দিলাম, ইনপুট ডিভাইস সেটা নিয়ে কোথায় রাখতেছে ভাইয়া? মেমোরিতে রাখতেছে। মেমোরিতে রাখার পরে সেইখান থেকে মেমোরি কি করলো? ডাটাটা প্রসেসরে পাঠাইলো। প্রসেসরকে বলল যে 2 আর 4 যোগ করলে কত হয় সেইটার অ্যান্সারটা আমাকে জানাও। প্রসেসর দেখলো যে 2 আর 4 এটা যোগ করলে আসতেছে 6। তাহলে প্রসেসর পরবর্তীতে এই ডাটাটা আবার কোথায় দিচ্ছে? এই ডাটাটা আবার মেমোরিতে দিচ্ছে। মেমোরিতে দেওয়ার পরে মেমোরি যেহেতু এখন রেজাল্টটা পেয়ে গেছে, এখন রেজাল্টটা কি সে ইউজারকে দেখাবে না, এই ইউজারকে দেখানোর জন্য সে পরবর্তীতে এটা আউটপুট ডিভাইসের মাধ্যমে ইউজারের কাছে রেজাল্টটা ফিরিয়ে দেয়। ঠিক আছে, তো এই জিনিসটাই হচ্ছে তোমরা একটা দলগত কাজের মাধ্যমে 4 জন করে একটা গ্রুপ করে কি করবা? একটা কম্পিউটারকে সিমুলেট করবা মানুষের মাধ্যমে। সো এটাই ছিল হচ্ছে আমাদের প্রথম পার্ট। তোমরা আশা করি প্রথম পার্টটা খুব ভালো করে বুঝতে পারছো। পরবর্তী পাঠে চলো কি দেওয়া আছে সেটা আমরা দেখি। আমাদের দ্বিতীয় যে পার্টটা রয়েছে সেটা নাম হচ্ছে কম্পিউটার খেলা। এখন কম্পিউটার খেলা দিয়ে আসলে কি বোঝাচ্ছে ভাইয়া? এখানে একটা কম্পিউটার কিভাবে কাজ করে সেইটা আমরা শিক্ষার্থীরা মিলে সিমুলেশন করব। এর জন্য এটাকে বলা হচ্ছে কম্পিউটার খেলা। সিমুলেশন মানে কি? সিমুলেশন মানে হচ্ছে ভাইয়া কোনো একটা জিনিস সত্যিকারে না করে সেটা কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য অন্য একটা ঘটনার মাধ্যমে সেই জিনিসটাকে প্রকাশ করা, এটাই হচ্ছে সিমুলেশন। ঠিক আছে, সিমুলেশনে আমরা হচ্ছে কি করব? শিক্ষার্থীরা কম্পিউটারের একটা নির্দিষ্ট পার্ট সেজে তারপরে কম্পিউটার কিভাবে কাজ করে সেই জিনিসটা বোঝার চেষ্টা করব। ওকে,
তাহলে চলো আমরা এখন কম্পিউটার খেলা এই পার্টটায় কি কি লেখা আছে সেটা বোঝার চেষ্টা করি। এখানে আগে কিছু কথা না বললেই নয়, সেটা হচ্ছে যখন আমরা কম্পিউটার নিয়ে কাজ করব তখন কিন্তু আমাদের হার্ডওয়্যারের সাথে সাথে সফটওয়্যারেরও প্রয়োজন। তাহলে ভাইয়া সফটওয়্যারটা আসলে কি? সফটওয়্যার হচ্ছে একটা সেট অফ ইনস্ট্রাকশনস। সফটওয়্যার হচ্ছে কি? সেট অফ ইনস্ট্রাকশন। সেট অফ ইনস্ট্রাকশনস। ইনস্ট্রাকশন মানে হচ্ছে নির্দেশনা, আর সেট মানে হচ্ছে অনেকগুলা, ঠিক আছে? অনেকগুলা, এখন এটা বুঝলেই হচ্ছে। তার মানে অনেকগুলা নির্দেশনা, এগুলোকে একত্রে একটা সফটওয়্যার বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে এ সেট অফ ইনস্ট্রাকশন হচ্ছে সফটওয়্যার। ওকে, তাহলে এইবার দেখো তোমাদের বইয়ে একটা কাজের কথা বলা হয়েছে, সেখানে শিক্ষার্থীদের কি বলা হয়েছে? যে শিক্ষার্থীরা এখানে কম্পিউটার হিসাবে কাজ করবে। তাহলে এইখানে একটা কম্পিউটার হিসেবে কাজ করার জন্য কয়টা শিক্ষার্থী দরকার? মিনিমাম হইলেও 4টা শিক্ষার্থী দরকার। একটা শিক্ষার্থী হবে ইনপুট হিসাবে কাজ করবে, ইনপুট ডিভাইস। আরেকটা শিক্ষার্থী কি হিসাবে কাজ করবে? প্রসেসর হিসেবে কাজ করবে। একজন মেমোরি হিসেবে কাজ করবে, এবং আরেকজন যে আছে সে হচ্ছে আউটপুট হিসেবে কাজ করবে। এরকম 4জন শিক্ষার্থী মিলে একটা কম্পিউটারকে কি করতে পারতেছে? সিমুলেট করতে পারতেছে। তাহলে আমাদের শ্রেণীকক্ষে আমরা যারা যারা আছি তারা হচ্ছে 4জন করে ভাগ হয়ে এক একটা দল তৈরি করব, এবং পরবর্তীতে এই পুরো ঘটনাটাকে সিমুলেট করব। তাহলে এইখানে দেখো প্রথমে বলা হয়েছে প্রথমে সংখ্যাটি ইনপুট থেকে মেমোরিতে গ্রহণ করো। তার মানে আমরা একটা সংখ্যা, সেটা কোথায় দিব? সেটা হচ্ছে ইনপুটে যে শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীর হাতে দিব। ইনপুটে যে শিক্ষার্থী আছে সে সেই সংখ্যাটি হাতে নিয়ে পরবর্তীতে মেমোরিতে যে শিক্ষার্থী আছে সেই মেমোরির শিক্ষার্থীকে তথ্যটা পাস করবে বা সংখ্যাটা পাস করবে। পরবর্তীতে মেমোরির সংখ্যাটি প্রসেসরকে দাও তার সাথে 10 যোগ করার জন্য। তাহলে মেমোরিতে আমরা আগে থেকে যে 10 আছে, যেহেতু এইখানে বলছে 10 যোগ করার জন্য, তার মানে আমরা ধরে নিব যে আগে থেকে মেমোরিতে যে শিক্ষার্থী আছে তার কাছে এমন একটা তথ্য আছে যে তোমাকে পরবর্তী যে সংখ্যা দেওয়া হবে তার সাথে 10 যোগ করবা। তাহলে সে ওই সংখ্যাটার সাথে 10কে পাঠাবে কোথায়? প্রসেসরে, যে এই সংখ্যা প্লাস 10, তুমি এখন এটা যোগ করে অ্যান্সারটা বের করো। প্রসেসর সেই অ্যান্সারটা বের করে মেমোরিতে দিবে আবার, ঠিক আছে? তার মানে প্রসেসরের শিক্ষার্থীটা সেই ক্যালকুলেশনটা করবে, করে আবার মেমোরিতে দিবে। দেওয়ার পরে মেমোরি থেকে যোগফলটি প্রসেসরকে দাও 2 গুণ করার জন্য। অর্থাৎ ধরো তুমি হচ্ছে প্রথমে সংখ্যা পাঠিয়েছো কত? প্রথমে সংখ্যা পাঠিয়েছো হচ্ছে 25, ঠিক আছে? 25-এর সাথে 25 প্রথমে কোথায় গেল? 25 প্রথমে দিছো হচ্ছে ইনপুটে। ইনপুট থেকে এইটা গেছে হচ্ছে মেমোরিতে। মেমোরিতে যাওয়ার পরে মেমোরিতে আগে থেকে বলা ছিল যে পরবর্তী যে সংখ্যাটা আসবে তার সাথে কি করবা? 10 যোগ করবা। তাহলে মেমোরিতে যখন গেছে তখন সে হচ্ছে 25-এর সাথে 10 যোগ করলে কত হয় এই জিনিসটাকে প্রসেসরে পাঠাইছে, এবং প্রসেসর বলল যে এটা হয় হচ্ছে 35। প্রসেসর সেই জিনিসটা আবার কাকে পাঠাইলো? মেমোরিকে পাঠাইলো। এখন মেমোরি হচ্ছে 35 পাইছে, ঠিক আছে? এরপরে বসে মেমোরি থেকে যোগফলটি প্রসেসরকে দাও 2 গুণ করার জন্য। মেমোরিকে আবার বলা হয়েছিল আগের থেকে যে তুমি এর পরে যে সংখ্যাটা পাবা সেই সংখ্যাটাকে 2 গুণ করে প্রসেসরকে দিবা। তাহলে এই যে সংখ্যাটাকে 2 গুণ করলে কত হয় এটা আমার জানা দরকার, সেইটা হচ্ছে আমি আবার প্রসেসরকে দিচ্ছি। প্রসেসর বলল এইটাকে 2 গুণ করলে হচ্ছে 70। পরবর্তীতে সে এই 70টা আবার কোথায় পাঠাইছে? মেমোরিতে পাঠাইছে, ঠিক আছে? এই মেমোরিতে পাঠাইছে। এইবার বলছে গুণফলটি মেমোরি থেকে প্রসেসরকে দাও কি করার জন্য? প্রথম সংখ্যাটি বিয়োগ করার জন্য। তাহলে প্রথম সংখ্যাটি কত ছিল? প্রথম সংখ্যাটি ছিল হচ্ছে 25। তাইলে 70-এর থেকে আমরা 25 বাদ দিয়ে এইটা হচ্ছে আবার প্রসেসরে পাঠাবো, ঠিক আছে? প্রসেসরে পাঠাইলাম, এবং এই যে যে নাম্বারটা আসবে সেটা হবে হচ্ছে 45, ঠিক আছে? এই 45টা কি হবে এবার? এই 45টা এই যে দেখো আমাদের কি বলছে? গুণফলটি মেমোরি থেকে প্রসেসরকে দাও, সেখান থেকে প্রথম সংখ্যাটি বিয়োগ করার জন্য বিয়োগফল প্রসেসর থেকে মেমোরিতে গ্রহণ করো। এই 45টা তাইলে আবার
মেমোরিতে যাচ্ছে। তার মানে প্রত্যেকটা অপারেশন হওয়ার পরেই কিন্তু সেটা মেমোরি যাচ্ছে। এইবার বলছে যে বিয়োগফলটি, দেখো আবার বলি, বিয়োগফলটি মেমোরি থেকে প্রসেসরকে দাও সেইখান থেকে প্রথম সংখ্যাটি বিয়োগ করার জন্য। তাহলে এই যে 45, এইখান থেকে আমি কি করব, এইখান থেকে আমি আবার প্রথম সংখ্যাটা বিয়োগ করব। তাহলে 45-এর থেকে আবার 25 বিয়োগ করতে হবে এবং এটা কত সেটা প্রসেসরকে জানাইতে হবে। তাহলে প্রসেসর সেটা দেখে বলবে যে এইটা হচ্ছে 20 এবং সে এইটা আবার মেমোরিতে দিচ্ছে, তাই তো? সে এইটা আবার মেমোরিতে দিচ্ছে এবং মেমোরিতে দেওয়ার পরে দেখো সে কি করলো, মেমোরি থেকে বিয়োগফলটি সে এবার আউটপুটে দেখাবে। তাহলে আউটপুটে আমি কত পাচ্ছি, আউটপুটে আমি পাচ্ছি হচ্ছে 20। এখন আমরা দেখি যে আমাদের প্রসেসটা ঠিক আছে কিনা। দেখো এইখানে আমরা যে প্রসেসটা বসি সেই প্রসেস বসে এবং উত্তরটা দেখো 20 আসছে। এখন তুমি এখানে যে কোনো সংখ্যায় দাও না কেন সেটার অ্যান্সার 20 আসবে, ঠিক আছে? সেটা কেন আসবে সেটা যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে নক দিও, আমি অবশ্যই ব্যাপারটা তোমাদেরকে খুবই সুন্দর করে বুঝাবো যে এখানে যে কোনো সংখ্যা দিলেই 20 আসতেছে, এটা কেন আসতেছে, ঠিক আছে? এটার জন্য আমাকে পার্সোনালি তোমরা নক দিও। এখন আমরা যে কাজটা করছি সেই কাজটা কি ভাইয়া? সেই কাজটাই হচ্ছে কম্পিউটারের অপারেশন এবং আমরা কিন্তু মুখে সাবলীল ভাষায় বাংলাতে কিছু নির্দেশনা দিয়েছি। এই নির্দেশনাগুলো কই ছিল ভাইয়া? এই যে নির্দেশনা ছিল এটা, প্রথম সংখ্যাটি ইনপুট থেকে মেমোরিতে গ্রহণ করো, মেমোরির সংখ্যাটি প্রসেসরকে দাও তার 10 যোগ করার জন্য। তার মানে এইখানে আমরা 10টা ইনস্ট্রাকশন দিয়েছি বা নির্দেশনা দিয়েছি। এই যে 10টা নির্দেশনা দিলাম, এই সবগুলোকে মিলে একটা আমরা সফটওয়্যার বলতে পারি যেটা কিনা বাংলা ভাষায় লেখা হয়েছে, ঠিক আছে? এবং এই জিনিসটার মতো করেই আসলে ইংরেজি ভাষায় বা কম্পিউটারের বোধগম্য ভাষায় ডেভেলপাররা সফটওয়্যার লেখেন সেট অফ ইনস্ট্রাকশন হিসাবে। এইখানে দেখো একটা সি কোডের ভাষায় একটা কি করা হয়েছে, সফটওয়্যার লেখা হয়েছে যেটা কি করতেছে, যেটা হচ্ছে দুইটা ভ্যারিয়েবল বা দুইটা সংখ্যাকে যোগ করে তার অ্যান্সারটা দেখায়, ঠিক আছে? এখানে এরকম একটা সফটওয়্যার দেওয়া হয়েছে। তোমরা যখন বিশ্ববিদ্যালয়ে উঠবা বা ভার্সিটি লেভেলে যাবা বা ইন্টারমিডিয়েটে যখন যাবা তখন কিন্তু দেখবা যে তোমাদের নিজেদেরই এরকম সফটওয়্যার লিখতে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহারের মাধ্যমে। এছাড়া তোমরা যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলাদাভাবে জানতে চাও, যে এখন থেকেই শিখতে চাও, তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে পার্সোনালি নক দিও, আমি তোমাদের এই বিষয়ে হেল্প করব, ঠিক আছে? তাহলে আমাদের দ্বিতীয় পাঠ কিন্তু শেষ। আমরা এখন হচ্ছে ইনপুট ডিভাইস, আমাদের তৃতীয় পার্ট সম্পর্কে জানবো। এখন ইনপুট ডিভাইসের কাজ কি ভাইয়া? ইনপুট ডিভাইসের কাজ হচ্ছে সে কোনো কিছুকে নিয়ে ইনপুট দিবে। তাহলে ইনপুট ডিভাইসের কাজ হচ্ছে, ইনপুট ডিভাইসের কাজ হচ্ছে সে ইনপুট নিবে, সেই ইনপুটের ডাটাটাকে সে মেমোরিতে পাঠাবে। তাহলে ইনপুট ডিভাইসের দুইটা কাজ, একটা হচ্ছে রিসিভিং ইনপুট, রিসিভিং ইনপুট, এবং এই ইনপুটটাকে সে হচ্ছে মেমোরিতে পাঠাবে। এখন এইখানে একটা বিষয় আছে, এইখানে বিষয় কি, মধ্যবর্তী একটা কাজও অনেক সময় করা লাগে। যেমন আমি মাইক্রোফোনের কথা বলি, ঠিক আছে? মাইক্রোফোনের কথা, মাইক্রোফোনে কি করি আমরা? সাউন্ড পাঠাই। এখন কম্পিউটার কিন্তু সব কিছু ইলেকট্রিক সিগন্যাল নিয়ে কাজ করে, সে কিন্তু সাউন্ড সিগন্যাল নিয়ে কাজ করতে পারে না। তার সব কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল ভোল্টেজ নিয়ে, কম ভোল্টেজ হইলে সেটাকে 0, হাই ভোল্টেজ হইলে সেটাকে 1 ধরে। তার মানে সে সব কিছুই আসলে 0 আর 1 বা বাইনারি সিস্টেমে করতেছে, ইভেন সে অ্যানালগ সিস্টেমেও কাজ করতে পারতেছে না। তাহলে মাইক্রোফোনের থেকে আমি যখন ইনপুট দেই তখন কিন্তু আমি শব্দ দেই, সাউন্ড সিগন্যাল দেই। তাহলে এই সাউন্ড সিগন্যাল নিয়ে কিন্তু কম্পিউটার কোনোভাবেই কাজ করতে পারে না। এর জন্য মাইক্রোফোনে একটা ক্লেভার সিস্টেম থাকে যেখানে আমার যে সাউন্ড ওয়েভটা আছে সেই সাউন্ড ওয়েভটা ব্যবহার করে একটা ম্যাগনেটকে কাঁপানো হয়, ঠিক আছে? একটা ম্যাগনেটকে কাঁপানো হয় এবং যখনই একটা ম্যাগনেটকে কাঁপানো হয় তখন কিন্তু ম্যাগনেটের একটা চৌম্বক ক্ষেত্র থাকে, সেই চৌম্বক ক্ষেত্রের একটা নির্দিষ্ট স্থানে ওই চৌম্বক ক্ষেত্রের একটা পরিবর্তন লক্ষ্য করা যায়, ঠিক আছে? যখনই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, এই পরিবর্তনটাকে কাজে লাগিয়ে একটা পেঁচানো তারের কুণ্ডলীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ করানো সম্ভব। ওই যে বিদ্যুৎ প্রবাহটা হচ্ছে, ওই বিদ্যুৎ প্রবাহটার মান ওই যে কম্পনের মানের সাথে
খুবই সুন্দরভাবে কোরিলেটেড, অর্থাৎ আমার যত বেশি কাঁপবে বিদ্যুৎ প্রবাহ তত বেশি হবে, আবার যত কম কাঁপবে বিদ্যুৎ প্রবাহ তত কম হবে। অর্থাৎ এখানে একটা সমানুপাতিক সম্পর্ক আছে কার, আমার কম্পন এবং বিদ্যুৎ প্রবাহের মধ্যে। সো সেটাই বলছিলাম যে ওই যে সাউন্ড সিগন্যালটাকে সে কিসে কনভার্ট করে নিচ্ছে ভাইয়া, সাউন্ড সিগন্যালটাকে সে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে নিচ্ছে। ঠিক আছে, তার মানে কিছু কিছু ইনপুট ডিভাইসে আমার অন্য সিগন্যাল থাকতে পারে, কিন্তু সেই অন্য সিগন্যালটাকে সে অবশ্যই কি প্রথমে কি করে নেবে, ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে নেবে। এবং ইলেকট্রিক্যাল সিগন্যালে যে কনভার্ট করলো এই ডাটাটাকে সে পরবর্তীতে কি করবে, মেমোরিতে পাঠিয়ে দিবে। কিসের জন্য, প্রসেসিংয়ের জন্য। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে ইনপুট ডিভাইসের মেইন কাজ। ইনপুট ডিভাইসের 5টা নাম কিন্তু আমরা অলরেডি লিখে ফেলেছি। ঠিক আছে, এই যে দেখো এখানে প্রচুর ইনপুট ডিভাইসের নাম দেওয়া আছে, কিবোর্ড, মাউস, ডিজিটাল ক্যামেরা। ডিজিটাল ক্যামেরা কিন্তু ইনপুট ডিভাইস, এর মাধ্যমে কি করা হয়, এর মাধ্যমে কিন্তু অপটিক্যাল সিগন্যাল নেওয়া হয় এবং অপটিক্যাল সিগন্যালটাকে পরবর্তীতে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করার জন্য কি ব্যবহার করা হয়, ইমেজ সেন্সর। ইমেজ সেন্সরের কাজ কি ভাইয়া, সে অপটিক্যাল সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতে পারে। ওকে, ওয়েবক্যাম, তারপরে ভিডিও ক্যামেরা, আরও অনেক হাবিজাবি জিনিস ছিল। আমরা আরও কয়েকটা কথা বলছিলাম, মাইক্রোফোন এবং জয়স্টিক কন্ট্রোলার। ওকে, এইবার দেখো ইনপুট ডিভাইস নিয়ে কয়েকটা কাজ বলছে, যে যেসব ইনপুট ডিভাইসের কথা বলা হয়েছে সেগুলো ছাড়া কি অন্য ইনপুট ডিভাইস হইতে পারে সেটা নিয়ে কল্পনা করে লেখো। আমরা কিন্তু সেগুলো বাদ দিয়ে অনেকগুলো ইনপুট ডিভাইস অলরেডি লিখে ফেলেছি। এরপরে বলছে ইনপুট ডিভাইস শুধু তথ্য উপাত্ত কম্পিউটারে দেওয়া যায়, সেখান থেকে কোনো তথ্য ইনপুট ডিভাইসে বের হতে পারবে না। তুমি কি কোনো ইনপুট ডিভাইসের কথা কল্পনা করতে পারবে যেটা একই সাথে আউটপুট ডিভাইস হিসেবেও কাজ করবে? হ্যাঁ, এরকম একটা ইনপুট ডিভাইসের কথা আমরা আসলে চিন্তা করতে পারি, যেটা একই সাথে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস। সেই ডিভাইসটা কি ভাইয়া, সেই ডিভাইসটা হচ্ছে টাচ স্ক্রিন। টাচ স্ক্রিন কিন্তু তুমি একই সাথে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস হিসেবে ব্যবহার করতে পারবা। তাহলে এইটার উত্তর কি হচ্ছে, এইটার উত্তর হচ্ছে টাচ স্ক্রিন। ওকে, তাহলে পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে দেখো এইখানে এটা হবে ওয়েবক্যাম। ঠিক আছে, ওয়েবক্যাম, জয়স্টিক, ওএমআর হবে। ঠিক আছে, ওএমআর, তারপরে বারকোড রিডার। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা এগুলা একটু বুঝে নিও। ঠিক আছে, তাহলে কি কি বলা হয়েছে, কিবোর্ড, মাউস, ডিজিটাল ক্যামেরা, স্প্যানার। স্প্যানারের জায়গায় হবে কি, স্ক্যানার। ঠিক আছে, স্ক্যানার। তারপরে ভিডিও ক্যামেরা, ওয়েবক্যাম, জয়স্টিক, ওএমআর, বারকোড রিডার। ঠিক আছে, এই সবগুলাই হচ্ছে কি, এই সবগুলাই হচ্ছে আমার ইনপুট ডিভাইস। এখন ইনপুটের পরে জানি তথ্যটা কই যাইলো ভাইয়া, মনে আছে? ইনপুটের পরে তথ্যটা কিন্তু আমার মেমোরিতে যায়। এখন মেমোরি ডিভাইস কীরকম, মেমোরি ডিভাইস হচ্ছে আমরা দুই রকমের বলতে পারি। ঠিক আছে, আমরা দুই রকমের বলতে পারি। একটা হচ্ছে অপারেশনের সময় যে মেমোরিগুলো ব্যবহার হচ্ছে, আরেকটা হচ্ছে স্টোরেজের জন্য যে মেমোরিগুলো ব্যবহার হচ্ছে। তাহলে অপারেশনের জন্য যেগুলো মেমোরি ব্যবহার হচ্ছে সেগুলো আবার দুই রকমের। ঠিক আছে, একটা হচ্ছে র্যাম আর আরেকটা হচ্ছে রম। র্যামের মানে কি ভাইয়া, র্যাম মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর রম কি ভাইয়া, রম হচ্ছে রিড অনলি মেমোরি। তাহলে ভাইয়া র্যাম আর রম ছাড়াও কি আর কোনো মেমোরি নাই? আছে ভাইয়া, আরেকটা মেমোরি আছে, সেটা হচ্ছে ক্যাশ মেমোরি। এই ক্যাশ মেমোরিটা হচ্ছে খুবই ফাস্ট এক ধরনের মেমোরি। যেই মেমোরিটা কোথায় থাকে, যে মেমোরিটা প্রসেসরের মধ্যেই থাকে। যেটা কেন রাখা হয়, যাতে প্রসেসর খুবই দ্রুত সময়ে কিছু পরিমাণ ডাটা, যেটা তার খুবই নেসেসারি, বারবার দরকার হচ্ছে, এই ডাটাটা ক্যাশের মধ্যে রেখে কাজ করতে পারে, যাতে খুবই দ্রুত সে নিতে পারে। প্রসেসরের থেকে র্যামের একটা ডিস্টেন্স থাকায় সেখান থেকে ডাটা যাইতে কিন্তু কিছু সময় লাগে। এই সময়টা যাতে না লাগে, এজন্য প্রসেসরের সাথেই প্রসেসরের যে সিপিইউ ইউনিটটা থাকে এটার মধ্যে কিছু পরিমাণ মেমোরি অ্যাটাচ করে দেওয়া হয়। সেই মেমোরিটাই হচ্ছে ক্যাশ মেমোরি।
ঠিক আছে, তাহলে এইখানে আমরা তিন ধরনের মেমোরি সম্পর্কে জানলাম। একটা কি, একটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, একটা হচ্ছে রিড অনলি মেমোরি, আর একটা হচ্ছে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরিটা কোথায় থাকে বলছিলাম ভাইয়া, এটা হচ্ছে প্রসেসরের সাথেই থাকে। অন্যদিকে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যামের কাজ হলো প্রসেসরে যে সকল ডাটা নিয়ে কাজ করা লাগে, যেগুলো কিনা সব সময়ের জন্য না, অর্থাৎ কিছু টেম্পোরারি ডাটা, যে তার কিছু ডাটা নিয়ে প্রসেস করতেছে, তখন এই ডাটাগুলো এই প্রসেস করার সময় আমার লাগবে, তখন সেই ডাটাটাকে যাতে একটা নির্দিষ্ট জায়গায় স্টোর করতে পারে, যেটা কিনা অনেক ফাস্ট হবে বা দ্রুত অ্যাক্সেস করতে পারবে, এবং এই ডাটাগুলো পরবর্তীতে সে চাইলে আর ইউজ যখন করবে না তখন ফেলে দিতে পারবে, এরকম একটা মেমোরি ডিভাইসের দরকার হয়, যে ডিভাইসটাই হচ্ছে আমার র্যাম। অন্যদিকে রম হচ্ছে রিড অনলি মেমোরি। এইখানে প্রসেসরের মাদারবোর্ডের কিছু ম্যানুফ্যাকচারাল ডিটেলস সেগুলো লেখা থাকে, যেগুলো খালি রিডই করা যায়, সেগুলো আর রাইট করার সুযোগ নাই। রিড আর রাইটের মধ্যে পার্থক্য কি ভাইয়া? রিড মানে হচ্ছে তুমি সেখান থেকে কোনো কিছু পড়া, এবং রাইট মানে হচ্ছে সেটার উপর কোনো কিছু লেখা। তুমি যদি কোনো এমন একটা ডিভাইস থাকে যেটা থেকে খালি পড়তেই পারতেছো, তাইলেই সেটাকে রিড অনলি ডিভাইস বলতেছে। এবং রিড অনলি মেমোরি মানে হচ্ছে এই মেমোরিটা থেকে তুমি খালি পড়তে পারবা, এটাকে চেঞ্জ করে অন্য কিছু বানাইতে পারবা না। ঠিক আছে, যদি তুমি ওইটাকে চেঞ্জ করে অন্য কিছু বানাইতেও পারতা, তাইলে সেটা রিড রাইট মেমোরি হইতো, যে রিডও করা যাচ্ছে রাইটও করা যাচ্ছে। ঠিক আছে, ওকে, তাহলে এই বিষয়গুলাই কিন্তু তোমার বইয়ে লেখা আছে। ঠিক আছে, এখানে তোমার বইয়ে কিন্তু এই বিষয়গুলোই লেখা আছে। এখন আমার দেখো, র্যামে আমি একটু আগে যে কথাটা বললাম সেটা হচ্ছে, র্যামে কিন্তু কোনো তথ্য স্থায়ীভাবে থাকতেছে না। র্যামে কতক্ষণ থাকতেছে? যতক্ষণ পর্যন্ত আমার ইলেকট্রিসিটির কানেকশন থাকতেছে ততক্ষণ পর্যন্ত র্যামে থাকতেছে। যখনই আমার ইলেকট্রিসিটির কানেকশন বন্ধ হয়ে যাচ্ছে, তখন কিন্তু র্যামে আর কোনো ডেটা থাকতেছে না। তখন তাহলে আমার কিছু কিছু তথ্য থাকে যেগুলো আমার সব সময় স্থায়ীভাবে রাখা দরকার। তার জন্য আমি কি ব্যবহার করব? তার জন্য আমি ব্যবহার করব হচ্ছে স্টোরেজ ডিভাইস। তাহলে মেমোরি আর স্টোরেজ ডিভাইসের মধ্যে পার্থক্যটা বোঝা গেল। মেমোরি হচ্ছে আমার কি, সেটা হচ্ছে ক্ষণিকক্ষণ স্থায়ী যেগুলো তথ্য আমার রাখা দরকার, বা আমার না আসলে কম্পিউটারে রাখা দরকার হয়, সেই তথ্যগুলো সে মেমোরিতে রাখে। আর যেগুলো পরিপূর্ণভাবে স্থায়ী, সেই তথ্যগুলো আমার যেখানে রাখা দরকার, সেটার জন্য আমি ব্যবহার করব হচ্ছে স্টোরেজ ডিভাইস। তাহলে স্টোরেজ ডিভাইস কত রকমের হইতে পারে ভাইয়া? স্টোরেজ ডিভাইস প্রধানত দুই রকম হইতে পারে, একটা হচ্ছে এইচডিডি আর আরেকটা হচ্ছে এসএসডি। দুইটার মধ্যে পার্থক্য কি ভাইয়া? এইচডিডি হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ, তাহলে এটার নাম কি? হার্ড ডিস্ক ড্রাইভ। এখন নাম শুনেই বুঝতে পারতেছো এটার মধ্যে কি আছে? হার্ড ডিস্ক আছে, অর্থাৎ এটার মধ্যে একটা মুভিং ডিস্ক থাকে, যে ডিস্কটা ঘোরার মাধ্যমে সেইখানে ডাটা রিড হয় এবং রাইট হয়। অন্যদিকে এসএসডি মানে হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। সলিড স্টেট ড্রাইভ, এইটার কাজ কি ভাইয়া? এইখানে কোনো মুভিং পার্টস থাকতেছে না। এইখানে সেই বিষয়টা কিসের মাধ্যমে হচ্ছে? ইলেকট্রনিক্যাল লেভেলে বা কোয়ান্টাম লেভেলে হচ্ছে, সেইখানে কোনো মুভিং পার্টস থাকতেছে না। এবং যেহেতু এটার মধ্যে কোনো মুভিং পার্টস নাই, কোনটার মধ্যে? এসএসডির মধ্যে কোনো মুভিং পার্টস নাই, এর জন্য এসএসডি ডিভাইসটা তুলনামূলকভাবে অনেক বেশি দ্রুততর হয়। কার তুলনায়? হার্ড ডিস্ক ড্রাইভের তুলনায়। তাহলে এসএসডি আর এইচডিডির মধ্যে বেসিক পার্থক্যটা কিন্তু আমরা বুঝলাম। এখন এসএসডি আবার দুই রকমের হইতে পারে, একটা হচ্ছে সেটা আর একটা হচ্ছে এনভিএমই। এগুলো হচ্ছে তোমরা পরবর্তীতে যে যদি কখনো দরকার হয় তখন জানতে পারবা, আমি জাস্ট বলে দিলাম। তাহলে স্টোরেজ ডিভাইস দুই রকম সম্পর্কে আমাদের জানা হলো, একটা হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ আর একটা হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। ঠিক আছে, এইখানে দেখো এই বিষয়গুলোই লেখা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, আর আরেকটা আছে হচ্ছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ। ইউএসবি মানে কি? ইউএসবি মানে হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। ঠিক আছে, ইউএসবি হচ্ছে একটা ইউনিফাইড সিস্টেম বা ইউনিভার্সাল সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে আমি কম্পিউটারের ইনপুট আউটপুটটাকে একটা আইডিয়াল সিস্টেম বানাচ্ছি। ঠিক আছে, আইডিয়াল সিস্টেম বানাচ্ছি। ইউএসবি যদি কোনো ডিভাইসের ইনপুট বা আউটপুট মেথড হয়, তখন কিন্তু আমি সব ডিভাইসেই ইউএসবি ব্যবহার করতেছি। ওকে, আচ্ছা,
তাহলে ইউএসবি হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস এবং ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভও রয়েছে, যেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পেন ড্রাইভ। ঠিক আছে, পেন ড্রাইভ কিন্তু হচ্ছে কি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ। ওকে, এই যে দেখো এবার এসএসডি বা সলিড স্টেট ড্রাইভ সম্পর্কে বলছে, যেটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। এবং এসএসডির ক্যাপাসিটি অনেক রকমের হইতে পারে, যেমন 128 জিবি, 256 জিবি, 512 জিবি, 1024 জিবি। খেয়াল করে দেখো এইখানে কিন্তু 128 বলছি, ঠিক আছে, 128 বা 256 বা 512 বা 1024। খেয়াল করে দেখো এগুলো হচ্ছে সবই কি দুইয়ের গুণিতক, দুইয়ের গুণিতক কীরকম? দুইয়ের গুণিতক বলতে এগুলো হচ্ছে দুইয়ের উপর এক্সপোনেনশিয়াল গুণিতক। যেমন 128 এইটা মানে হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল ভ্যালু আছে, সেটা কত? 2 টু দি পাওয়ার 7, তাই না? 2 টু দি পাওয়ার 4 5 6 7, হ্যাঁ 2 টু দি পাওয়ার 7। তারপর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 8, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 9, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 10। তাহলে এগুলো হচ্ছে দুইয়ের পাওয়ারের গুণিতক হচ্ছে, তাই না? ওকে, তাহলে আমরা কিন্তু সব নতুন কয়েকটা টার্ম সম্পর্কে শিখেছি। এইবার আসো প্রসেসর এবং মাদারবোর্ডে। দেখো আমরা এতক্ষণ পড়ছি হচ্ছে ইনপুট ডিভাইস, এরপরে মেমোরি, এরপরে কিন্তু আমাদের ডাটাটা কই যাইতো? প্রসেসরে যাইতো। তাহলে প্রসেসরের কাজ কি? প্রসেসরের কাজ হচ্ছে সে ডাটাকে প্রসেস করবে। তাহলে ভাই মাদারবোর্ডের কাজ কি? মাদারবোর্ড হচ্ছে এমন একটা বোর্ড যেই বোর্ডটার মধ্যে প্রসেসর, মেমোরি ডিভাইস, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, তারপর স্টোরেজ ডিভাইস, এই সব কিছু কানেক্টেড থাকে। অর্থাৎ এটা হচ্ছে একটা বেস সিস্টেম, যেই সিস্টেমের মাধ্যমে সব কিছু একটা সিস্টেম হিসেবে কাজ করতে পারতেছে। এটাকে অনেকভাবে তোমরা কোনো অফিসের সাথে তুলনা করতে পারো। কারণ কি, দেখো অফিসে অনেক রকম মানুষ থাকে, তারা এক একজন এক এক রকমের কাজ করেন, কিন্তু তাদের কিন্তু সবারই কোথায় এসে কাজ করতে হচ্ছে? অফিসে এসে কাজ করতে হচ্ছে। এবং যখন তারা অফিসে এসে কাজ করতেছেন তখন কিন্তু ওই জিনিসটাকে আমরা একটা কোম্পানি বলতে পারতেছি। তার মানে মাদারবোর্ডের কাজ হচ্ছে সব কিছু যাতে একসাথে কাজ করতে পারে সেই জিনিসটা মেনটেন করা। তাহলে প্রসেসরের কাজ কি আমি এটাও বুঝছি, এবং মাদারবোর্ডের কাজ আমি এটাও বুঝছি। তাহলে প্রসেসরের কাজ হচ্ছে প্রসেসিং, আর মাদারবোর্ডের কাজ হচ্ছে মাদারবোর্ড বা এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে লজিক বোর্ড। মাদার বা লজিক বোর্ড, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে সব ডিভাইসকে একে অপরের সাথে কানেক্টেড রাখা। তাহলে কম্পিউটার সিস্টেমে সব ডিভাইসকে একে অপরের সাথে কানেক্টেড রাখা। ঠিক আছে, তাহলে আমি কিন্তু এখন কি জানতে পারলাম? আমি মাদারবোর্ড, লজিক বোর্ড বা প্রসেসরের কাজগুলা কি সেগুলা কিন্তু জানতে পারলাম। এই যে দেখো এখানে কিন্তু একটা সুন্দর মাদারবোর্ডের ছবি দেওয়া আছে, এবং এই জায়গাটা যদি তুমি খেয়াল করো, এই জায়গাটা এখন ফাঁকা রয়েছে। এই জায়গাটায় হচ্ছে প্রসেসরগুলো বসানো হয়, এবং এই জায়গাগুলোতে হচ্ছে র্যাম বসানো হয়। এইখানে যে জায়গাটা আছে সেখানে হচ্ছে কোনো পিসিআই ডিভাইস, এটাকে বলা হয় পিসিআই স্লট। এই পিসিআই স্লটের মধ্যে যে কোনো পিসিআই ডিভাইস, যেটার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে গ্রাফিক্স কার্ড, সেই গ্রাফিক্স কার্ডটা বসানো হয়। এবং এইখানে যে ডিভাইসগুলো রয়েছে বা এইখানে যেই পোর্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইউএসবি পোর্ট বা বিভিন্ন রকমের ইনপুট আউটপুট পোর্ট। এবং এইখানে যে বিষয়গুলো রয়েছে এগুলোকে বলা হচ্ছে সাটা পোর্ট। এই সাটা পোর্টের মাধ্যমে যেটা হয়, স্টোরেজ ডিভাইসগুলো কানেক্টেড থাকে, অর্থাৎ এসএসডি এবং এইচডিডি বা হার্ড ডিস্ক। ঠিক আছে,
তাহলে এবং এই জায়গায় যে পিনগুলো দেখতেছো এগুলো দিয়ে হচ্ছে পাওয়ার দেওয়া হয় মাদারবোর্ডে, এটা দিয়ে হচ্ছে মাদারবোর্ডে পাওয়ার দেওয়া হয় এবং এটা দিয়ে হচ্ছে প্রসেসরে পাওয়ার দেওয়া হয়। ঠিক আছে, ওকে। তাহলে তোমরা একটা মাদারবোর্ডের বিভিন্ন জিনিস সম্পর্কে জানলা। এইবার হচ্ছে কারা কারা প্রসেসর বানায় সেটা সম্পর্কে জানি। আমরা আমাদের কম্পিউটারে যে সকল প্রসেসর দেখি এর মধ্যে প্রসেসর হচ্ছে মোটামুটি বলা যায় দুইটা কোম্পানি বানাচ্ছে, একটা হচ্ছে ইন্টেল আর একটা হচ্ছে এএমডি। এখন তুমি যদি অনেক পশ হও এবং ম্যাকবুক ইউজ করো তাইলে তোমার প্রসেসরটা যে কোম্পানি বানাচ্ছে সেটা হচ্ছে অ্যাপেল। তবে এইখানে অ্যাপেল প্রসেসরটা বানাইলেও আর্কিটেকচারটা ওদের নিজের না, আর্কিটেকচারটা কার, সেটা হচ্ছে আর্মের। তাহলে আর্মের আর্কিটেকচারের উপর বেস করে অ্যাপেল হচ্ছে এম সিরিজের প্রসেসর বের করছে, M1 M2 M3 M4 M4 আলট্রা প্রো ম্যাক্স হাবিজাবি অনেক কিছু বের করছে। অন্যদিকে ইন্টেলের হচ্ছে তারা জেনারেশন হিসাবে ব্যবহার করছে i7 14 জেনারেশন। ঠিক আছে, এএমডির ক্ষেত্রে রাইজেন 7 বা রাইজেন 9 কি 9 জেনারেশন বা 9000 সিরিজ এরকম। এএমডি ইন্টেল এই দুইটা হচ্ছে ডেস্কটপ লেভেলে প্রসেসর বানাচ্ছে। এখন নতুন করে অ্যাপেলও কিছু তাদের আর্ম সিরিজের প্রসেসর ব্যবহার করছে। অন্যদিকে ইন্টেল আর এএমডি যে প্রসেসরগুলো আছে এগুলো হচ্ছে x86 আর্কিটেকচারের। ঠিক আছে, x86 আর্কিটেকচার আর্ম আর্কিটেকচার এগুলো কি, এগুলো একটু বড় হইলে বুঝবা। এগুলো হচ্ছে একটা নির্দিষ্ট সেট অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ কোন ইনস্ট্রাকশনে কাজ করতেছে সেটা হচ্ছে তার আর্কিটেকচারের উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, আর্ম আর্কিটেকচার অনেক এফিশিয়েন্ট, যেটা কিনা আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সকল মোবাইল আছে মোবাইল ফোনেও কিন্তু আর্ম আর্কিটেকচার ব্যবহার করা হয়। যেমন স্ন্যাপড্রাগন প্রসেসরগুলো এগুলো কিন্তু আর্ম আর্কিটেকচারের। অন্যদিকে মিডিয়াটেকের প্রসেসরগুলো এগুলোও কিন্তু আর্ম আর্কিটেকচারের। যেমন আমি কয়েকটা উদাহরণ বলি, মিডিয়াটেক G99, হেলিও G99, এটা হচ্ছে আর্ম বেসড একটা প্রসেসর। অন্যদিকে স্ন্যাপড্রাগন 8 এলিট, ঠিক আছে, এগুলো হচ্ছে আর্ম বেসড প্রসেসর। 8 এলিট আর্ম বেসড না, 8 Gen 2 পর্যন্ত বা 8 Gen 3 পর্যন্ত আর্ম বেসড ছিল। 8 এলিটে গিয়ে হচ্ছে তারা তাদের প্রসেসরের সিপিইউটা চেঞ্জ করছে, একটা নতুন সিস্টেম আছে ওরায়ন, মূলত বলতে গেলে এটা হচ্ছে আর্ম বেসড একটা সিস্টেম। ওকে, তো এইখানে এইটাই লেখছে। অন্যদিকে এনভিডিয়া যেটা করে তারা হচ্ছে জিপিইউ এবং এনপিইউ তৈরি করতেছে। ঠিক আছে, জিপিইউ কি গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিট, সিপিইউ কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এনপিইউ কি নিউরাল প্রসেসিং ইউনিট। বর্তমান যুগ হচ্ছে এআই কম্পিউটেশন যাতে খুবই ফাস্টার করা যায় এর জন্য হচ্ছে এনপিইউ ইউজ করা হয়, বা আরেকটা নাম হচ্ছে নিউরাল প্রসেসিং ইউনিট। দেখো তোমাদের অনেক কথা বলছি যেগুলো আসলে তোমাদের বইয়ে নাই, তো তোমরা এগুলো দেখে ঘাবড়া যাও না। আমি জাস্ট তোমাদের যদি কারোর কোনো রকমের আগ্রহ থাকে তার জন্য বললাম। এবার দেখো একটা কাজ দিছে, প্রসেসর অনেক গরম হয় বলে সেটাকে ফ্যান দিয়ে ঠান্ডা করতে হয়। সুপার কম্পিউটারে হাজার হাজার প্রসেসর থাকে, সেটাকে শুধু ফ্যান দিয়ে ঠান্ডা করা যায় না। সেটাকে কিভাবে ঠান্ডা করা যায় সেটা নিয়ে তোমরা নিজের একটা সমাধান বানাও। দেখো সুপার কম্পিউটার আসলে অনেকগুলা কম্পিউটারের সমারোহ। ঠিক আছে, সুপার কম্পিউটার কোনো স্পেশাল জিনিস না। এইখানে আসলে একটা সিপিইউ, আমরা জানি একটা কম্পিউটার কি একটা সিপিইউ থাকে না, কিন্তু সুপার কম্পিউটারে হচ্ছে হাজার হাজার বা লক্ষ লক্ষ সিপিইউ থাকে। ঠিক আছে, এরকম হাজার হাজার বা লক্ষ লক্ষ সিপিইউ মিলে একটা কম্পিউটার হিসেবে কাজ করতেছে। এখন আমরা জানি যে একটা প্রসেসর সে অ্যাভারেজে 65 থেকে সর্বোচ্চ 200 বা 250 ওয়াট পর্যন্ত পাওয়ার কনজাম্পশন করতে পারে। এখন এই যে পাওয়ার কনজাম্পশন করতেছে, তখন সেই পাওয়ারটা ডাটা প্রসেসিংয়ে ইউজ করলেও বেশিরভাগ পরিমাণে কি হচ্ছে, এই পাওয়ারটা ডাটা হিসেবে বের না হয়ে পরবর্তীতে হিট হিসেবে পরিবেশে বের করে দিচ্ছে। এখন এই যে পরিবেশে বের করে দিচ্ছে হিটটা, এই হিটটা কারণে যদি প্রসেসর নিজেই ওভারহিট হয়ে যায় তখন কিন্তু তার বটলনেক হয় বা থ্রটল হয়, সরি বটলনেক না থ্রটল হয়। ঠিক আছে, এই থ্রটলটা যাতে না হয় বা প্রসেসরকে যাতে ঠান্ডা রাখতে হয় এর জন্য হচ্ছে প্রসেসরের উপরে একটা ফ্যান বসানো হয়, এবং ডাইরেক্ট ফ্যান দিলেও হয় না, মাঝখানে হচ্ছে থার্মাল পেস্ট দিতে হয়। ঠিক আছে, যাতে হিটটা খুবই সুন্দরভাবে ফ্যানের ওই যে কপার বা স্টিল বা অ্যালুমিনিয়ামের সিঙ্কটাতে খুব ভালো করে পৌঁছায়। এখন সুপার কম্পিউটারে তো আসলে এরকম প্রসেসর আমাদের মতো কম পাওয়ারফুল প্রসেসর ইউজ করে না। সেকেন্ড কথা হচ্ছে অনেকগুলা প্রসেসর এরকম অনেকগুলা ফ্যান যদি ইউজ করে তাহলে যেটা হবে প্রচুর পরিমাণে নয়েজ তৈরি হবে। একটা ফ্যান দুইটা ফ্যানে আমরা তো নয়েজ বুঝতে পারি না, কিন্তু যখন অনেক ফ্যান ব্যবহার করা হবে তখন কিন্তু প্রচুর পরিমাণে নয়েজ
তৈরি হবে এবং আমার একটা রুমের মধ্যে আমি যতই ফ্যান দেই না কেন এরকম লক্ষ লক্ষ প্রসেসর যদি থাকে এবং তারা যদি সবাই কি করে হিট উৎপন্ন করে বা হিট জেনারেট করে তাহলে পুরা রুমটা কিন্তু গরম হয়ে যাবে। তাহলে সেইখান থেকে আমি কোনো সলিউশন পাইলাম না, ঠিক আছে? কারণ ফ্যানের কাজ কি, রুমের বাতাসটাই সে সার্কুলেট করে, গরম বাতাসকে ঠান্ডা জায়গায় পৌঁছায় দেয়। কিন্তু সব ফ্যান থেকে যদি গরম বাতাস বের হয় তাহলে কিন্তু আলটিমেটলি লাভ নাই। তাহলে এখন উপায় কি? উপায় হচ্ছে সুপার কম্পিউটারগুলোতে আসলে লিকুইড কুলিং সিস্টেম ব্যবহার করা হয়, ঠিক আছে? ওইখানে একটা তরল পদার্থ প্রবাহের মাধ্যমে কি করা হচ্ছে, সবগুলো প্রসেসরের উপর দিয়ে ওই তরল পদার্থটা প্রবাহ করা হয় এবং সেই হিটটা তরল পদার্থটা নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় যায় যেটা কিনা ঠান্ডা, ওই ঠান্ডা হয়ে আবার ঘুরে আসে, এরকম সার্কুলেট করতে থাকে, ঠিক আছে? তাহলে এই সিস্টেমে হচ্ছে ব্যবহার করা হয় সুপার কম্পিউটারে। আচ্ছা, এরপরে হচ্ছে আউটপুট ডিভাইস। তাহলে আউটপুট ডিভাইস সম্পর্কে কি? এই যে প্রসেসর থেকে আমার যে আউটপুটটা পাবো সেই আউটপুটটা যে ডিভাইসের মাধ্যমে দেখানো হচ্ছে সেটাই হচ্ছে আউটপুট ডিভাইস। এবং আউটপুট ডিভাইসের নাম কিন্তু আমরা অনেকগুলো পড়ছি, যেগুলোর মধ্যে হচ্ছে মনিটর, টাচ স্ক্রিন, প্রিন্টার, প্লটার, স্পিকার, প্রজেক্টর, এগুলো সম্পর্কে আমরা অলরেডি পড়ে ফেলছি। কাজ কি দিছে? তোমরা কি নতুন একটা আউটপুট ডিভাইসের কথা কল্পনা করতে পারো যা দিয়ে দেখা বা শোনা ছাড়াও আমরা অন্য অনেক কিছু করতে পারি? হ্যাঁ, করতে পারি। দেখা বা শোনা ছাড়া তুমি বলো একটা আউটপুট ডিভাইসের কথা যেটা দিয়ে অনেক কিছু করা যায়, বলতে পারবা? আচ্ছা, ধরো আমি এমন একটা সিস্টেম বানাইলাম যে সিস্টেমে আমি হচ্ছে একটা 3D প্রিন্টেড গ্লাস পরলাম, যে গ্লাসটা পরার পরে কারণ মাধ্যমে আমি কি করতে পারতেছি, পৃথিবীর অন্য প্রান্তে একটা রোবট আছে, ওই রোবটটাকে কন্ট্রোল করতে পারতেছি। অর্থাৎ আমি এখানে হাত নড়াইলে ওইখানে রোবটটাও হাত নড়াচ্ছে। তাহলে ওইখানে যে রোবটটা আছে ওই রোবটটাকে কিন্তু আমরা একটা আউটপুট ডিভাইস হিসেবে চিন্তা করতে পারি, যে কিনা কোনো মেকানিক্যাল কাজ বা যান্ত্রিক কাজ করতে পারতেছে। তাহলে এইভাবে কিন্তু আমরা একটা আউটপুট ডিভাইসের কথা চিন্তা করলাম এবং এইখানে কয়েকটা আউটপুট ডিভাইসের নাম বলা হয়েছে। এরপরে হচ্ছে সফটওয়্যার। দেখো, সফটওয়্যার সম্পর্কে আমরা অলরেডি পড়ে ফেলছি, তাও আরেকবার বলি। সফটওয়্যার হচ্ছে এ সেট অফ ইনস্ট্রাকশন, মানে অনেকগুলো নির্দেশনা একত্রিত করে একটা সফটওয়্যার তৈরি করা হয়, ঠিক আছে? বিভিন্ন রকমের সফটওয়্যার আছে, এর মধ্যে অপারেটিং সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে? এই কথাগুলোই কিন্তু লেখা আছে, এগুলো দেখে ভরকে যাওয়ার কিছু নাই। এগুলো নিয়ে আমরা অনেক কিছু আগে আলোচনা করেছি। এর মধ্যে একটা বিষয় আছে, যে বিষয়টা হচ্ছে তুমি যখন একটা কম্পিউটারের সামনে বসো তখন কি দেখো? প্রথমে দেখো হচ্ছে একটা অপারেটিং সিস্টেম, এবং তুমি অপারেটিং সিস্টেমের সাথে ডিরেক্ট অপারেট করতে পারো না। তুমি কি করো? তুমি গুগল ক্রোম চালাও বা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালাও। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা যখন তুমি চালাচ্ছ তখন তুমি হচ্ছে ইউজার, আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা হচ্ছে তোমার কাছ থেকে ডাটা ইনপুট নেয়। নেওয়ার পরে সে এই ডাটাটাকে অপারেটিং সিস্টেমকে দেয়। অপারেটিং সিস্টেম এই ডাটাটা হার্ডওয়্যার লেভেলে হার্ডওয়্যারকে প্রদান করে। তাহলে এইখানে কিন্তু কয়েকটা লেয়ারের মাধ্যমে ডাটাটা যায়। প্রথমে অ্যাপ্লিকেশন সিস্টেম ডাটা ইনপুট নেয়, নেওয়ার পরে অপারেটিং সিস্টেমকে দিচ্ছে, অপারেটিং সিস্টেম হার্ডওয়্যারকে দিচ্ছে, হার্ডওয়্যার দেখা যাচ্ছে মেমোরিতে যাচ্ছে, মেমোরি থেকে সিপিইউতে গেল, সিপিইউর থেকে কোথায় গেল? সিপিইউর থেকে সেই ডাটাটা আবার মেমোরিতে গেল, মেমোরি থেকে এটা আউটপুট ডিভাইসে গেল, এবং আউটপুট ডিভাইসে যাওয়ার ক্ষেত্রেও অনেক সময় আউটপুট ডিভাইস এবং একই সাথে ওই যে অপারেটিং সিস্টেম ওইখানে যায়, যাওয়ার পরে অপারেটিং সিস্টেম থেকে আবার অ্যাপ্লিকেশন সফটওয়্যারে যায়, পরবর্তীতে সে আউটপুট ডিভাইসে যায়। তার মানে এখানে অনেকগুলো লেয়ারে আসলে কি হয়, কাজগুলো সম্পন্ন হয়ে থাকে, ঠিক আছে? কয়েকটা জনপ্রিয় অপারেটিং সিস্টেমের কথা বলা হয়েছে, যে উইন্ডোজ, ম্যাকের হচ্ছে ওএস এক্স, আর লিনাক্স তো তোমরা সবাই জানো যে লিনাক্স। এর মধ্যে সবচেয়ে বেস্ট অপারেটিং সিস্টেম কোনটা ভাইয়া? অবশ্যই লিনাক্স, ঠিক আছে? তোমরা হয়তো বলতেছো ভাই এটা কী বললেন, লিনাক্স কেমন বেস্ট অপারেটিং সিস্টেম হয়? লিনাক্স এতটাই পাওয়ারফুল একটা অপারেটিং সিস্টেম যে ওয়ার্ল্ডের বেশিরভাগ সুপার কম্পিউটারে এখন লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ হয়, এবং এটা কিন্তু সম্পূর্ণভাবে ওপেন সোর্স। এটার মধ্যে কোনো ঝামেলা নাই, মানে সরি ঝামেলা বলতে ভুল হবে, ভাইরাস টাইরাস নাই, ঠিক আছে? এর জন্য, এবং খুবই স্টেবল একটা অপারেটিং সিস্টেম। উইন্ডোজ কিন্তু প্রচুর আনস্টেবল একটা অপারেটিং সিস্টেম লিনাক্সের তুলনায়। এছাড়াও দেখো অ্যান্ড্রয়েডের কথা বলা হয়েছে, আইওএস এর কথা বলা হয়েছে, ক্রোম ওএসের কথা বলা হয়েছে, কাই ওএস এর কথা বলা হয়েছে। কাই ওএস হচ্ছে নতুন যে নোকিয়া বানানা ফোনটা বাইর হয়েছে না, ওই বানানা ফোনের মধ্যে দেখবে হচ্ছে কাই ওএস অপারেটিং সিস্টেম আছে, ঠিক আছে? তাহলে এবার দেখো বলছে অনেক টাকা দিয়ে উইন্ডোজ সফটওয়্যার কেনা ভালো নাকি বেআইনিভাবে উইন্ডোজ সফটওয়্যারে জোগাড় করে সেটা ব্যবহার করা ভালো, নাকি বিনামূল্যে লিনাক্স সফটওয়্যার ব্যবহার করা ভালো, সেটা নিয়ে নিজেদের মধ্যে 3টি দলে ভাগ হয়ে বিতর্ক করো। প্রথম কথা হইতেছে যে উইন্ডোজ যদি তুমি টাকা দিয়ে না কিনে বেআইনিভাবে কিনো
তাহলে সেটা হচ্ছে মোরালি খারাপ। বাংলাদেশে এটা নিয়ে এখনও কোনো আইন নাই, তবে যেহেতু আমরা ডেভেলপিং কান্ট্রি, এটা নিয়ে পরবর্তীতে আইন তৈরি হবে, ঠিক আছে। সেকেন্ড কথা হচ্ছে যে অনেক টাকা দিয়ে উইন্ডোজ সফটওয়্যার তাহলে কেন কিনবো? কারণ উইন্ডোজ সফটওয়্যারে অনেক ভালো অ্যাপ সাপোর্ট আছে। ডেভেলপাররা বেশিরভাগ ক্ষেত্রে উইন্ডোজের জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে টার্গেট করে তাদের অ্যাপ্লিকেশনগুলো তৈরি করতেছে। তার মানে তুমি যখন উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করবা তখন কিন্তু অনেক রকমের অ্যাপ বা ভ্যারিয়াস রকমের অ্যাপ তুমি চালাইতে পারবা। 3 নাম্বার হচ্ছে লিনাক্স কেন ব্যবহার করব? প্রথম কথা হচ্ছে টাকা বাঁচতেছে, দ্বিতীয় কথা হচ্ছে অনেক স্টেবল, তৃতীয় কথা হচ্ছে লিনাক্স ব্যবহার যখন করবা তখন ওই অপারেটিং সিস্টেমের ফুল কন্ট্রোলটা তোমার কাছে থাকবে। কারণ কি? কারণ হচ্ছে এটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, তুমি জানো কোথায় কি হচ্ছে। অন্যদিকে উইন্ডোজ বা ম্যাক ওএস এগুলো কিন্তু ক্লোজ সোর্স, ভিতরে কি হইতেছে তুমি জানো না, উপর দিয়ে খালি দেখতেছো, ঠিক আছে। তো তিনটারই কিছু ভালো মন্দ দিক আছে, তো তোমরা এগুলা নিয়ে হচ্ছে একটা বিতর্ক করবা। অপারেটিং সিস্টেম সম্পর্কে জানলাম, এবার হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্পর্কে জানবো। আগেই বসি, এরা হচ্ছে একটা নির্দিষ্ট ধরনের কাজ করতে পারে। এটাও আবার দুই রকমের, একটা কি, একটা হচ্ছে প্যাকেজ সফটওয়্যার, একটা হচ্ছে কাস্টমাইজড সফটওয়্যার। তাহলে প্যাকেজ সফটওয়্যার কি? প্যাকেজ সফটওয়্যার কি? অনেকগুলা সফটওয়্যার একসাথে প্যাকেজ আকারে থাকতেছে। আর কাস্টমাইজড কি? একটাই সফটওয়্যার একটা বিশেষ কাজের জন্য থাকতেছে। প্যাকেজ সফটওয়্যার উদাহরণ কি? মাইক্রোসফট অফিস, এই জায়গায় ওয়ার্ড প্রসেসিংয়ের জন্য ওয়ার্ড থাকতেছে, এক্সেল বা স্প্রেডশিট প্রসেসিংয়ের জন্য এক্সেল থাকতেছে। অনেকগুলো সফটওয়্যার মিলে একটা সফটওয়্যার হয়েছে মাইক্রোসফট অফিস, তাহলে এটা একটা প্যাকেজ সফটওয়্যার। অন্যদিকে কাস্টমাইজ সফটওয়্যার কী হতে পারে? দা ভিনসি রিজলভ, ঠিক আছে, এডিটিংয়ের জন্য, তারপরে ভিডিও এডিটিংয়ের জন্য, তারপরে কি, তারপরে হচ্ছে গুগল ক্রোম ব্রাউজিংয়ের জন্য, ঠিক আছে, ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য অপারেটিং এই সফটওয়্যার। তাহলে এইখানে দেখো অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিভাবে কী কী কাজ করার জন্য তৈরি করা সম্ভব সেটা লিখতে বসে। তালিকাতে 10টি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নাম লেখার জন্য শ্রেণীর সবাই 10টা অ্যাপ্লিকেশন সফটওয়্যার নাম লিখতে তোমরা ইজিলি পারবা। যেমন 10টা গেমের নাম লিখে দিলে কিন্তু 10টা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এটা কিন্তু খুবই সহজ। ওকে, তারপরে এইখানে কয়েকটা নাম, নতুন নাম সম্পর্কে জেনেছি। আর এইবার দেখো আমাদের বসছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির আরও কিছু যন্ত্রপাতি সম্পর্কে বলছে, যেগুলো কিনা এখানে আমরা এখনও মেনশন করিনি। কী কী যন্ত্রপাতির কথা বলছে? ল্যান্ড ফোন এবং মোবাইল ফোন। তাহলে আমরা একটু আগেই বলছি যে ল্যান্ড ফোন আর মোবাইল ফোন, এর মধ্যে মোবাইল ফোন আমরা এখন যেটা ব্যবহার করি এটা কিন্তু অলরেডি একটা কম্পিউটার, ঠিক আছে, কারণ এর মধ্যে ডাটা প্রসেসিং হচ্ছে। অন্যদিকে ল্যান্ড ফোন যেটা আগে ছিল ওইটা কিন্তু অনেক দিক দিয়ে একটা অ্যানালগ ডিভাইসের মতো ছিল, আবার অনেকটা ডিজিটাল ডিভাইসের মতোও ছিল, ঠিক আছে। ওইখানে কোনো ইলেকট্রনিক ব্যাপার ট্যাপার ছিল না, ওইটা ছিল ইলেকট্রিক ডিভাইস। ইলেকট্রিক আর ইলেকট্রনিক দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে, ঠিক আছে। তাহলে এখানে ল্যান্ড ফোন কি? ওই যে তার দিয়ে যে টিএনটি ফোনটা ছিল ওইটা হচ্ছে ল্যান্ড ফোন, আর মোবাইল ফোন তো তোমরা সবাই চিনো কোনটা। তাহলে এইখানে সেই ল্যান্ড ফোন এবং মোবাইল ফোন নিয়ে কিছু বোরিং কথাবার্তা বলা হয়েছে, ঠিক আছে, তোমরা এগুলো পড়ে নিও। মডেম কি ভাইয়া? মডেম হচ্ছে এমন এক ধরনের ডিভাইস, যে ডিভাইসের মাধ্যমে তুমি কম্পিউটার থেকে ইন্টারনেটে কানেক্টেড হইতে পারবা, এবং এই যে কানেকশনটা হবে সেটা হবে ওয়্যারলেসলি, অর্থাৎ কোনো উপগ্রহের সাথে, ভূ উপগ্রহ বা স্যাটেলাইটের সাথে, অথবা স্যাটেলাইটের সাথে যদি ডিরেক্টলি পসিবল না হয় তাহলে প্রথমে একটা টাওয়ারের সাথে তোমার কি হবে? কানেকশন তৈরি হবে, যেটার মাধ্যমে তুমি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবা, ঠিক আছে। এই যে দেখো একটা মডেমের ছবি দেওয়া আছে, এবং মডেমে সাধারণত একটা সিম দেওয়া হয়, ঠিক আছে, সিম দেওয়া হয়। তারপরে যে দেখো স্যাটেলাইট বা উপগ্রহ সম্পর্কে বলছে। স্যাটেলাইট বা উপগ্রহ কি? স্যাটেলাইট বা উপগ্রহ হচ্ছে আমাদের ভূ উপগ্রহ, ঠিক আছে, ভূ উপগ্রহ হবে এটা, স্যাটেলাইট না, উপগ্রহ না। যেমন চাঁদ হচ্ছে পৃথিবীর একটা উপগ্রহ, কিন্তু স্যাটেলাইট হচ্ছে একটা কৃত্রিম উপগ্রহ। এটা উপগ্রহ কখন বলতেছি আমরা? যখন পৃথিবীকে কেন্দ্র করে যখন কোনো কিছু ঘুরে তখন সেটাকে উপগ্রহ বলা হচ্ছে। তাহলে স্যাটেলাইটগুলো কি করতেছে? পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে, এর জন্য এগুলোকে কি বলা হচ্ছে? উপগ্রহ বলা হচ্ছে। এবং স্যাটেলাইটের মাধ্যমে আসলে আমরা তথ্য আদান প্রদান করি, এমন কিছু তথ্য আমাদের যেটা কিনা পৃথিবীর সব জায়গায় সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব, সেটা কিসের মাধ্যমে হচ্ছে? স্যাটেলাইটের মাধ্যমে হচ্ছে। তারপরে হচ্ছে অপটিক্যাল ফাইবার হচ্ছে এমন এক ধরনের তার যেখানে আলোক সংকেত ব্যবহারের মাধ্যমে তথ্য প্রেরণ করা যাচ্ছে। এইখানে খুবই সরু সরু কাচের নলের বা সরু কাচের নল, যেগুলো কিনা চুলের চেয়েও অনেক সরু, ঠিক আছে, এত সরু কাচের নলের মাধ্যমে
আলোক সংকেত পাঠানো হয়। এবং যেহেতু আলো হচ্ছে দ্রুততম পৃথিবীর সবচেয়ে দ্রুততম জিনিস হচ্ছে আলো, তার মানে এখানে হচ্ছে সবচেয়ে দ্রুততম সময়ে তথ্য আদান প্রদান করা সম্ভব কিসের মাধ্যমে? অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। তাহলে অপটিক্যাল ফাইবার তথ্য আদান প্রদান করার জন্য কি করা হচ্ছে? প্রথমে বৈদ্যুতিক সিগন্যালকে আলোক সিগন্যালে কনভার্ট করে আলোক সিগন্যালের মাধ্যমে সিগন্যালটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়, পরবর্তীতে যে আলোক সিগন্যালটা পেয়েছে ওইটাকে পরবর্তীতে আবার বৈদ্যুতিক সিগন্যালে কনভার্ট করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এইখানে হচ্ছে একটা কাজ দিছে, অপটিক্যাল ফাইবার মডেম কম্পিউটার ব্যবহার করে কিভাবে একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য পাঠানো যায় তার একটা ছবি আঁকো। এইখানে কি হইতে পারে দেখো, এইখানে হইতে পারে যে ধরো তোমার এখানে একটা কম্পিউটার আছে এবং এই কম্পিউটারটা হচ্ছে অপটিক্যাল ফাইবার দিয়ে কানেক্টেড, এবং এইটা হচ্ছে একটা নির্দিষ্ট টাওয়ারের সাথে কানেক্টেড। ঠিক আছে, যেই টাওয়ারটা আবার ওয়্যারলেসলি ডাটা ট্রান্সমিশন করতে পারে। যেইখানে আরেকটা কম্পিউটার আছে যেটার সাথে একটা মডেম আছে, এই মডেমটা হচ্ছে এইটার সাথে কানেক্টেড এবং এইখানে হচ্ছে অপটিক্যাল ফাইবার দিয়ে তুমি এই টাওয়ারটার সাথে কানেক্টেড। তাহলে এইখানে কিন্তু তুমি মডেম এবং অপটিক্যাল ফাইবার দুইটাই ব্যবহার করে এই দুইটা কম্পিউটারের মধ্যে ডাটা ট্রান্সফার করতে পারবা বা আদান প্রদান করতে পারবা। তাহলে আমাদের একটা স্যাটেলাইট আছে, সেটার নাম কি? সেটা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, যেটা কিনা 2018 সালে বের করা হয়েছে। তো এই ছিল হচ্ছে আমাদের পুরো অধ্যায়। আমাদের অধ্যায়টা কিন্তু শেষ। আশা করি তোমরা এই অধ্যায়ে যে সকল কনসেপ্টগুলো ছিল তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের অনুসরণী নিয়ে আলোচনা করব। সেই ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তবে যাওয়ার আগে কিছু বলি যে এই অধ্যায় নিয়ে তোমাদের যদি কারো কোনো রকমের সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে পার্সোনালি নক দিও ফেসবুকে, আমি ইনশাল্লাহ তোমাদের সকল সমস্যার সমাধান করে দিব। সো পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।